ইদানিং আফতাব চৌধুরী তার পুত্রদের নিয়ে খুব চিন্তিত হয়ে রয়েছেন। আফতাব চৌধুরীর 3 পুত্র, আকাশ চৌধুরী, মেঘ চৌধুরী, রৌদ্র চৌধুরী। 3 পুত্রই দেখতে মাশাআল্লাহ মারাত্মক সুদর্শন। বড় ছেলে আকাশ চৌধুরী পেশায় একজন ডাক্তার, বয়স 26 ছুঁই ছুঁই। শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় ছাত্রজীবনে প্রেম করার সময় পায়নি। মেডিকেলের অনেক সুন্দরী তরুণীরা তার পিছু পিছু ঘুরেছে, এমনকি এখনো তার বাড়িতে মেয়ের বাবারা তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। অতিরিক্ত বিয়ের প্রস্তাব সামলাতে সামলাতে আফতাব চৌধুরী হিমশিম খান। রোজ রোজ বিভিন্ন মেয়ের বাড়ি থেকে টেলিফোন আসে, কিন্তু আকাশের মতামত ছাড়া তো আর বিয়ের দিকে এগোনো যায় না। বহু নারী আকাশের মন জয় করার জন্য পাল্লা দিয়ে উঠেছে। কেউ কেউ আকাশের রূপের পাগল, আর কেউ কেউ তার উজ্জ্বল ক্যারিয়ারের। তাদের একটাই লক্ষ্য, আকাশের সাথে প্রেম করা। আকাশ রোগী দেখার জন্য চেম্বারে এসে বসলো। মধ্যবয়স্ক এক ভদ্রলোক একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে চেম্বারের ভিতরে এসে বসলেন। ওনার শুকনো মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ওনার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। সবগুলো রিপোর্ট দেখে আকাশ বলে উঠল, সবকিছু তো নর্মালি আছে। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, আমার কোনো সমস্যা নেই তো, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আমার মেয়ে অহনা রুমের ভিতরে একা একাই নিজের সাথে কথা বলতে থাকে। সব সময় অদ্ভুত আচরণ করে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছে, সারাদিন বই নিয়ে পড়ে থাকে, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। কতবার বলেছি একটু বাইরে হাওয়া বাতাস লাগা, কিন্তু কারো কোনো কথাই শোনে না। বেশি পড়াশোনার চাপেই হয়তো এমনটা হয়েছে। বাড়ি থেকে ওকে এখন বিয়ে দেওয়ার কথা বলছে। রোগ বেড়ে গেলে যদি আর কেউ পাগলি ভেবে বিয়ে না করে। দেখুন, ওরকম পড়াশোনা আমিও করেছি। আমাদের দেখতে হবে ওর আচরণের ধরনটা কেমন, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওকে কয়েকদিন পড়াশোনা থেকে দূরে রাখতে হবে। আমরা ওনাকে হাসপাতালে অ্যাডমিট করছি। উফ বাবা, আমার বান্ধবীরা আমাকে বলেছে একটা প্রেম করতে, তাহলে নাকি আমার পড়াশোনা থেকে একটু আমি দূরে থাকবো, প্রেম নিয়ে ব্যস্ত থাকবো। আমি তো একটা প্রেম করার চেষ্টাই করছি। আচ্ছা বাবা, আমি যদি অনেকগুলো প্রেম করে ফেলি তাহলে কি আমি অনেক ব্যস্ত থাকবো, তাই না? দেখুন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে আমার মেয়ে। আপনি আমার মেয়েকে ভালো করতে পারলেন না। আমি কোনো কাজে ব্যর্থ হই না, ভরসা রাখুন। অহনা হাসতে হাসতে বলল, বাবা, ডাক্তারটা খুব হ্যান্ডসাম, তাই না? আমার সাথে চলবে? আমি ওনার সাথেই প্রেম করবই করব। আচ্ছা ডাক্তার, প্রেম কিভাবে করে? অহনার বাবা এবার কান্নায় ভেঙে পড়লেন। টেবিলের উপর বাড়ি দিতে দিতে হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ওনার কান্নার শব্দে 2জন নার্স ভিতরে চলে এলো। অহনা খিলখিল করে হেসেই যাচ্ছে। দেখছেন তো ওর অবস্থা? দেখলেন তো? এসব জানাজানি হলে ওকে আর কে বিয়ে করতে চাইবে? অবস্থা তো যা খারাপ হওয়ার তা তো হয়েই গেল। বাড়িতে ওর মা চিন্তায় চিন্তায় বারবার জ্ঞান হারাচ্ছে। আচ্ছা শান্ত হন, কাঁদবেন না। আপনার মেয়ের দায়িত্ব আমি নেব। এই কথা শোনার সাথে সাথে অহনার বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়। শুকনো মুখে হাসি ফুটে ওঠে, কারণ দায়িত্ব নেওয়ার কথাটাই উনি ভেবে নিয়েছেন ডাক্তার আকাশ চৌধুরী তার মেয়ে অহনাকে বিয়ে করবেন। মেয়েকে নিয়ে গিয়ে তিনি হসপিটালে একটা কেবিনে ভর্তি করালেন, আর বাড়িতে ফোন করে অহনার মাকে বললেন, অহনার বিয়ে ঠিক হয়ে গেছে। ফোনে কথা বলার সময় একজন নার্স এই বিষয়ে সবটা শুনে ফেলল, আর সাথে সাথে সে গিয়ে হসপিটালের ম্যানেজারকে এই সংবাদটা দিয়ে দিল। ম্যানেজার সাহেব ডাক্তার আকাশ চৌধুরীর বাড়িতে ফোন করলেন। স্যার তো একজন মানসিক রোগীকে বিয়ে করছেন, স্যারকে আটকান। কি? আমাদের না জানিয়ে বিয়ে করছে? পাশে আকাশের মা মনিরা বেগম দাঁড়িয়েছিলেন। তিনি চেঁচিয়ে বললেন, কে বিয়ে করেছে? তোমার বড় ছেলে নাকি তার হসপিটালেরই একটা রোগীকে বিয়ে করছে। আকাশের মা চিল্লিয়ে বলছেন, এইসব হয়েছে তোমার জন্য। কবে থেকে বলছি ছেলের বিয়ে দাও, বিয়ে দাও। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। চুপ করো তুমি। তোমার ছেলেরা তো কখনোই কোনো কথা শোনে না, শুনবে কিভাবে? লাই দিয়ে দিয়ে তো ছেলেদের মাথায় তুলে ফেলেছ। একদম আমার ছেলেদের নামে উল্টাপাল্টা কিছু বলবে না বলে দিলাম। অপর পাশ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি কলটা কেটে দিলেন। আকাশের বিয়ে নিয়ে প্রেমনগরের চৌধুরী মহল এখন খুবই উত্তপ্ত হয়ে রয়েছে। আফতাব চৌধুরীর মেজপুত্র মেঘ চৌধুরী ভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের খুবই অ্যাক্টিভ ছাত্র। বয়স হবে 24। তার সুন্দর চেহারা আর আকর্ষণীয় বডির প্রতি ভার্সিটির প্রতিটি মেয়ের নজর। বাইক নিয়ে যখন সে ক্যাম্পাসের ভিতরে ঢুকে, প্রতিটা মেয়ে তখন হাঁ করে ড্যাবডেবে চেয়ে থাকে। চোখে সানগ্লাস, গালে খোঁচা খোঁচা দাড়ি আর মায়া মায়া ভরা হাসিটা দেখলে মেয়েদের বুকে ঝড় উঠে যায়। ল্যাবে ব্যস্ত থাকার সময় মেঘের মোবাইল ফোন বেজে উঠল। মেঘ একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করে। ফোন রিসিভ করার সাথে সাথেই, সর্বনাশ হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কেন মা, কি হয়েছে? ড্যাড কিছু করেছে? আরে না, আকাশ নাকি তার হসপিটালে এক রোগীকে বিয়ে করে ঘরে আনছে। মা, তুমি এসব কি বলছো?
ভাইয়া এমন কাজ কখনোই করবে না। সো রিল্যাক্স থাকো। মা, আমি একটু ল্যাবে কাজ করছি। তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। এখন রাখি, মাই ডিয়ার সুইট মাদার। মনিরা বেগম এবার ছোট পুত্র রৌদ্র চৌধুরীকে ফোন করলেন। রৌদ্র চৌধুরী দেখতে যেমন স্মার্ট, তেমনি কথাবার্তাতেও বেশি স্মার্ট। তার রূপ আর কথার জাদুতে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো অতি রূপবতী নারীও পটে যায়। বয়স মাত্র 21 বছর, ইঞ্জিনিয়ারিং পড়ছে। এখনো পর্যন্ত কোনো প্রেম না করলেও মেয়েদের সাথে তার মেলামেশা প্রচুর, কিন্তু কেউ তার মনে জায়গা করে নিতে পারেনি। ফ্রেন্ড সার্কেল নিয়ে হ্যাং আউট করার সময় মনিরা বেগম তাকে কল করেছেন। রিং হয়েই যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। এভাবে কয়েকবার দেওয়ার পর রৌদ্র চৌধুরী যখন পকেট থেকে ফোন বের করে সেলফি উঠাতে যাবে, তখনই মায়ের কল আসছে দেখে সাথে সাথে সেটা রিসিভ করলো। সরি মাম্মাম, ফোন সাইলেন্ট ছিল তাই দেখতে পাইনি। এখন আদেশ করুন আমার মাতা, কি করতে হবে আমাকে? মনিরা বেগম এবার কড়া হয়ে ধমক দিলেন। কোথায় তুই? এক্ষুনি বাড়ি আয়। কেন মা, কি হয়েছে? তোর ভাই তো কাণ্ড পাতিয়ে ফেলেছে। বাড়িতে হট্টগোল চলছে। আকাশ হসপিটালের একটা রোগী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। হোয়াট? ভাইয়াকে কিছু বলনি? বলার সুযোগ আর পেলাম কই? ফোনে তো ওকে পাচ্ছিই না। নিশ্চয়ই আমার ভয় বিয়ের খবরটা গোপন রাখতেই ফোন বন্ধ করে রেখেছে। ওকে ওকে, আমি আসছি, টেনশন নিও না। আকাশের ফোনে চার্জ নেই। বাহিরের কিছু কাজ সেরে দুপুরের খাবার খেয়ে আবার চেম্বারে এসে বসলো আর ফোনটা চার্জে লাগিয়ে দিল। নার্সটা চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার আসবো? হ্যাঁ, এসো। স্যার আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন? নার্সের কথা শুনে আকাশের চোখ কপালে উঠে যায়। আমি বিয়ে করছি মানে? কি বলছো এসব? স্যার তখন যে রোগীটা অ্যাডমিট হলো, যাকে আপনি দায়িত্ব নেওয়ার কথা বললেন। ওহো, আমি কি বিয়ে করার কথা বলেছি নাকি? আমি তো ওকে সুস্থ করার দায়িত্ব নিতে চেয়েছি। কিন্তু ওনার বাবা যে ওনার বাড়িতে ফোন করে বললেন আপনার সাথে ওনার বিয়ে, আপনি ওনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর এটা শুনে তো আমিও কি আমিও? ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি। আর ম্যানেজার আমার বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিয়েছেন, তাই তো? নার্সটা এবার মাথা নিচু করে উত্তর দিল, না মানে আসলে স্যার, আপনার বাবাই তো সব সময় এখানের সব খবর ওনাকে জানাতে বলেন। জানি। বাবা এই কাজ আগেও করেছে। ঠিক আছে, তুমি যাও এখান থেকে। খুব ভালো গন্ডগোল বাঁধিয়ে দিয়েছো। নাও জাস্ট গেট আউট। নার্সটা তড়িঘড়ি করে চেম্বার থেকে বেরিয়ে গেল। আর আকাশ কপালের উপর 2 হাত দিয়ে বসে রইল, কারণ বাড়িতে এখন এটা নিয়ে তিল থেকে তাল হয়ে যাচ্ছে। মেঘ চৌধুরী ল্যাব থেকে বের হতেই নীলা এসে মেঘের হাত ধরে ফেলল। এই কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার কিছু কথা আছে। এসব কি করছিস? হাত ছাড়। এখানে এভাবে কেউ দেখে ফেলবে। আর আমাকে যেতে হবে। তোর কথা আমি পরে শুনবো। আজ বিকালটা তুই আমাকে সময় দে না প্লিজ। উফ, আমাকে এক্ষুনি প্রেমনগর যেতে হবে। প্রেমনগর মানে? তোর মাথা। প্রেমনগর মানে আমার বাড়ি। বাড়িতে একটা বিষয় নিয়ে গন্ডগোল চলছে, আমাকে নিয়ে সামলাতে হবে। নীলা ব্রুকোচকে মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সময় রাত 8টা। আকাশ চেম্বারে বসে আছে, বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছে না। হঠাৎ মনে হলো অহনাকে একবার দেখে আসা উচিত। নিজের চিন্তায় ওর ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গেছে। অহনার কেবিনে গিয়ে দেখলো সে বেডে বসে আছে আর তার সামনে বসা কাকে যেন সে বলছে, না আমি আগে প্রেম করব, তারপর বাকি সব কিছু। অহনার বাবা তখনই কেবিনের ভিতরে ঢুকতে গিয়ে আকাশকে এখানে দেখে বলে উঠলেন, ওই তো আমাদের জামাই বাবা। যাও বাবা, ভিতরে যাও, অহনার খালাতো বোন এসেছে। গ্রাম থেকে আসা অহনার খালাতো বোন তুলি এদিকে ফিরে চিল্লিয়ে বলে ওঠে, দুলা ভাই। এই শুনে আকাশ জিব্বাতে ছোট্ট করে একটা কামড় দিল। অহনাকে দেখতে এসে আকাশ একরকম লজ্জাজনক অবস্থাতেই পড়ে যায়। আকাশ কি করবে বুঝতে পারছে না। অহনার বাবা বিয়ের ব্যাপারটা বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছেন। বিয়ের প্রস্তুতিও নাকি নেওয়া শুরু হয়ে গেছে। উনি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারলেই হাফ ছেড়ে বাঁচেন। মেয়ে যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে, কথা কথা প্রেম করে, শেষে চরিত্রের দোষ ভেবে যদি আর কেউ বিয়ে না করে। অহনার বাবা আকাশের হাত ধরে বলছেন, তুমি আমাকে অনেকবার বিপদের হাত থেকে বাঁচালে বাবা। বিয়েটা যত তাড়াতাড়ি সেরে নেবে ততই ভালো। আমি এখন আসি, বাড়িতে সব আয়োজন ঠিক হচ্ছে কিনা দেখতে হবে। আকাশ কিছু না বলে মুখে জোর করে একটু হাসিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। অহনার বাবা তুলিকে নিয়ে হসপিটাল থেকে চলে গেলেন। আকাশ এবার অহনার দিকে তাকানোর সাথে সাথেই দেখতে পেল অহনা আগে থেকে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি অনেক ভালো। আমার বাবার একমাত্র চিন্তা ছিলাম আমি। তো আমার বিয়ের খবর শুনে বাড়িতে সবাই অনেক খুশি। কি যে চিন্তায় ছিল আমাকে নিয়ে। আচ্ছা আমি বিয়েতে কোন শাড়ি পরবো বলুন তো? লাল শাড়ি না নীল শাড়ি?
আকাশ এবার হাসতে হাসতে বলল, কে বলল আপনি পাগল? আমি তো দেখছি আপনি একদম শেয়ানা পাগল। এরই মধ্যে সব ঠিক করে ফেললেন। শুধু প্রেমটা কিভাবে করতে হয় সেটাই জানি না। আকাশ আবারও হেসে ফেলল। এভাবে দু চারটে কথা শুরু করতে করতে আকাশ সারা রাত অহনার সাথে গল্প করলো আর অহনাকে পছন্দ করে ফেললো। দুজনে সারা রাত হাসি ঠাট্টা করে কাটালো। এমন একটা মেয়েকে বউ হিসেবে পেলে তো জীবন হবে রসময়। সকালবেলা নার্স কেবিনে ঢোকার সাথেই তার চোখ কপালে উঠে যায়। সে দেখলো আকাশ চৌধুরী অহনাকে খাবার খাওয়াচ্ছে, তাও আবার নিজের হাতে। এটা দেখার সাথে সাথে নার্স এক দৌড়ে চলে গেল রিসেপশনের ওখানে ম্যানেজারের কাছে খবরটা দিতে। ঘণ্টাখানেক পর আকাশ চৌধুরী প্রেমনগরের চৌধুরী মহলে ফিরে ড্রয়িং রুমে বসা বাড়ির সকলেই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। আফতাব চৌধুরী তার হাতে থাকা নিউজ পেপারটা সরিয়ে বলেন, কোথায় ছিলি সারা রাত? নাইট ডিউটি ছিল ড্যাড। মনিরা বেগম চেঁচিয়ে বললেন, কি ডিউটি ছিল তা আমরা সকালেই জানি। মেয়েটি এখন কোথায়? ওকে বাড়ি নিয়ে গেছে, আর পরশু আমার বিয়ে। তোমরা সবাইকে খবর দিয়ে সব আয়োজন শুরু করে দাও। এই কথা শুনে সবার চোখগুলো তাদের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। মেঘ আর রৌদ্র চৌধুরী একসাথে বলে উঠল, ভাইয়া ভাইয়া তুই কি তুই কি সত্যি সত্যি? কথা শেষ করার আগে মনিরা বেগম চিল্লিয়ে উঠলেন, একটা পাগল মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ করব না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আকাশ? মা, ও পাগল নয়, ও একদম সুস্থ মানুষ। পড়াশোনার কারণে ওর মাথাটা একটু বিগড়ে গেছে, এই আর কি। আর তাছাড়া আমি তো আছি, আর আমি ওদের কথা দিয়ে ফেলেছি। এখন তোমরা যদি বিয়েতে মত না দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আফতাব চৌধুরী এবার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই প্রেমনগর ছেড়ে কেউ কোথাও যেতে পারবে না। তোর বিয়ে ওর সাথেই হবে। এটা শুনে বাড়ির সকলে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করছেন। আফতাব চৌধুরীর একমাত্র দুর্বলতা, তিনি তার ছেলেদের এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে দেবেন না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার অজুহাত দেখাতে পারলে তিনি ছেলেদের অনেক বিষয় চোখ বন্ধ করে মেনে নেন। মনিরা বেগম রাগে ফুসতে ফুসতে ওনার ঘরে চলে গেলেন। আত্মীয় স্বজনদের খবর দিয়ে বাড়িতে আনা হচ্ছে। সন্ধ্যার মধ্যে অনেকেই চলে এসেছেন। হঠাৎ করে বিয়ের খবর শোনায় আনন্দে বাড়িতে দ্বিগুণ পরিমাণ হইচই হচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে। আগামীকাল সকালে গায়ে হলুদ হবে, আর দুপুরের মধ্যে বিয়ের সব কাজ কমপ্লিট করে বিকেলের মধ্যে বউ নিয়ে বাড়ি ফিরবে। মেঘ আকাশের রুমে উকি দিয়ে দেখলো আকাশ হেসে হেসে ফোনে কথা বলছে। দরজা থেকে কাশি দিয়ে মেঘ বলে উঠল, ভাবি কি খুব হাসায় ভাইয়া? আকাশ চমকে উঠে পিছন ফিরে বলল, মানে তুই এখানে কি করছিস? যা, নিজের কাজ কর। নিজের কাজই তো করছি। বলে একটা বাঁকা হাসি দিল। আকাশ উঠে এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মেঘের হাসি মুখটা বন্ধ হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে মেঘ চেঁচিয়ে বলে ওঠে, নিচে তোকে ডাকছে, কোন পাঞ্জাবিটা পরবি সেটা দেখার জন্য। তোর পিরিত শোনার জন্য আসি নাই। তখনই মেঘের ফোনের রিংটোন বাজতে শুরু করে। নীলা ফোন করেছে। ফোন রিসিভ করার সাথে সাথেই নীলার ঝাঁঝালো কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। কতক্ষণ আগে মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই করছিস না কেন? ইচ্ছে হচ্ছে তোর মাথাটা ফাটিয়ে দেই। তুই এত রেগে আছিস কেন? কি বলবি বল। আজ ক্যাম্পাসে আসলি না কেন? তুই জানিস না তোকে একদিন না দেখতে পেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। এই, তোর বাড়িতে এত হইচই কিসের রে? কাল ভাইয়ার বিয়ে, এই জন্যই এত হইচই। বিয়ে? কই আগে তো কিছু বলিসনি। হঠাৎ করেই। এই শোন না, তুই আমাকে নিয়ে এরকম কিছু ভাবিস না, সত্যি বলবি কিন্তু। কি ভাববো? কি ভাববো মানে? তোর মন কি চাই তা তুই জানিস না? না রে, জানি না। মেঘ, তুই আমায় বুঝিস না। মানে কি বুঝবো? রাগে নীলা কলটা কেটে দেয়। মেঘ ভ্রু কুচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার রুমে চলে গেল। নীলা এবার শ্রাবণীকে ফোন করে। আরে আমি তো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কি করলে মেঘের মন পাবো বলতো? তুই এক কাজ কর, কোনো কবিরাজের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আয়। ওই পানি পড়া খেয়ে মেঘের মনটা তোর জন্য গলেও বলতে পারে। পরদিন সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠানে কোনের বাড়ি থেকে অহনার খালাতো বোন তুলে এলো। গ্রামে বড় হয়েছে সে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। অহনার বিয়ের জন্যই তাকে গ্রাম থেকে আনা হয়েছে, অহনার সাথে থেকে তার দেখাশোনা করার জন্য। চৌধুরী মহলে ফুলের ডালি হাতে নিয়ে তুলে দরজার কাছে আসতেই দরজার অপর পাশ থেকে কেউ একজন বের হতেই তার সাথে ধাক্কা খেয়ে ডালি সহ নিচে পড়ে যাওয়ার আগ মুহূর্তেই ওই ধাক্কা লাগা ব্যক্তিটি তুলিকে ধরে ফেলল। সে তুলির কোমরে এক হাত আর অন্য হাত তুলির কাঁধে দিয়ে ধরে রয়েছে। তুলি রৌদ্র চৌধুরীর সাথে ধাক্কা খেয়েছে। রৌদ্র তুলির শরীর থেকে হাত সরাতেই তুলি নিজেকে সামলিয়ে নিতে নিতে চোখ গোল গোল করে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র তুলিকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে এক নজরে দেখছে। তুলির ভীষণ লজ্জা লাগছে। অচেনা এক ছেলে মানুষ তার দিকে এভাবে তাকিয়ে আছে। তার উপর আবার কয়েক সেকেন্ড আগে যখন তার মুখের দিকে তাকিয়েছিল তুলি,
তখন দেখতে পেয়েছিল ছোটবেলায় দাদের কাছে শোনা কোনো এক রূপকথার কল্পিত রাজকুমারের মতোই কেউ একজন তার সামনে এসে পড়েছে। ভীষণ সুন্দর ছেলের মুখের দিকে তাকাতে তুলির খুবই লজ্জা করে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। তুলির চোখ নিচের দিকে নামিয়ে নিল। লজ্জায় তুলির মরে যেতে ইচ্ছে করছে। একটু আগে আবার তার সাথেই ধাক্কা খেয়েছে। লজ্জায় পা দুটো আর দাঁড়িয়ে থাকতে না পেরে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ভিতরে গিয়ে বাড়ির অনেকের সাথে তুলির কথা হয়। তুলিকে বাড়ির ছাদে যাওয়ার জন্য বলা হলো। ওখানেই গায়ে হলুদে স্টেজ সাজানো হয়েছে। সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার সময় তুলি মেঘ চৌধুরীর মুখোমুখি পড়ে যায়। মেঘ তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তুলি মেঘের দিকে তাকানোর সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল। আবারও সে আরেকজন সুন্দর মতো পুরুষের সামনে পড়েছে। মেঘ বলল, মানে আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি কোণের বাড়ি থেকে এসেছেন? লজ্জায় তুলি কিছু বলতে না পেরে মেঘের সাইড ঘেঁষে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপরের দিকে চলে যেতে লাগলো। মেঘ ভ্রু কোচকে তুলে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে নিচে নেমে আসে। বিকেলবেলা অহনাদের বাড়িতে বিয়ের সব কাজ কমপ্লিট হয়। এতক্ষণ অহনা স্বাভাবিকই ছিল, কিন্তু এখন কেন জানি একা একাই দাঁত বের করে হাসা শুরু করেছে। এটা দেখে রৌদ্র মনের ভিতর কথা চেপে রাখতে না পেরে এবার মেঘের কানে কানে ফিসফিস করে বলেই ফেলল, ভাবি এভাবে হাসছে কেন রে? সেটা তো আমিও লক্ষ্য করছি। ভাইয়া কি সত্যি সত্যি কোনো পাগলিকে বিয়ে করে ফেললো নাকি? মেঘের কথাটা একটু জোরেই ছিল, তাই কথাটা আকাশের কানে যায়। তোরা তোদের নতুন ভাবিকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলছিস? ক্ষমা চা, এক্ষুনি তোদের ভাবির কাছে ক্ষমা চা। অহনা ন্যাকামো করে বলল, এই কি হয়েছে? ওদের ওপর চিল্লাচ্ছ কেন? কিচ্ছু না জান, ওরা আমার ছোট ভাই, তোমার দুই দেবর, মেঘ আর রৌদ্র। কনে বিদায়ের সময়ও অহনা দাঁত বের করে হাঁটছিল। ছেলেপক্ষের মানুষ এটা দেখে একটু অবাকই হয়। প্রথমবার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, একটু কান্নাকাটি করবে তা নয়, নতুন বউ দাঁত বের করে হাঁটছে। অহনার সাথে তুলিকে পাঠানো হচ্ছে। শ্বশুর বাড়িতে গিয়ে অহনাকে একটু দেখে শুনে রাখতে পারবে তাই। কিন্তু গাড়িতে ওঠার সময় তুলি বিগড়ে বসলো। আজকে সকালের কথা মনে করে তুলি এবার বলে ফেললো, আমি ওই বাড়ি যাবো না, আমার শরম করে। ও মা, তোর আবার কিসের শরম? তুই তো যাচ্ছিস মেহমান হিসেবে, ওরা তোর খেপমতি করবে। আমি বিয়ান সাহেবকে আলাদা করে ফোন করে বলে দিব, যা গাড়িতে গিয়ে ওঠ। তুলি মাথা নিচু করে উত্তর দেয়, আবার শরম করতেছে খালা, আমি যাইবার পারুম না। শরমের কিছু নেই, যা তো। তুলি এবার অহনার কাছে গিয়ে বলল, আপা তুই একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো? কি বুঝবো? তোর দুই দেবর আপা, আমি কইবার পারুম না, আমার শরম করতেছে। তুলি সামনের দিকে তাকাতেই দেখতে পেল মেঘ আর রৌদ্র দুজনেই তুলির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আরে যা তো, ওঠ। অহনার মা জোর করে ঠেলে তুলিকে গাড়িতে তুলে দিল। প্রেমনগরে আসার পর চৌধুরী মহলে নতুন বউ অহনাকে বরণ করে ঘরে তোলা হয়। রাতে খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজনেরা যে যার মতো শুয়ে পড়েছে। তুলি শুয়েছে অহনার শাশুড়ি মনিরা বেগমের সাথে, কারণ মনিরা বেগম একাই এক করে এসে আছেন। অহনার শ্বশুরের সাথে তার নাকি ঝগড়া হয়েছিল গত পরশু রাতে। ঝগড়াটা ছিল ছেলের বিয়ে নিয়ে। ঝগড়ার এক পর্যায়ে কথার মাঝে নাকি অহনার শ্বশুর তাকে অপমান করার চেষ্টা করেন। সেটার জেদ ধরেই তিনি একাই এই রুমে এসে শুয়েছেন। বাড়ি ভর্তি মেহমান থাকায় বউয়ের অভিমান ভাঙানোরও সুযোগ পাচ্ছেন না আফতাব চৌধুরী। একা একাই নিজের রুমে চিন্তা করে পায়চারি করতে করতে কোনো সুযোগ খুঁজছেন। ওহো, রাতে শোবার আগে রৌদ্রিকে এক মগ কফি দেওয়ার কথা, আমি তো ভুলেই গেছি। মা তুলি, তুমি রুমে থাকো, আমি কফিটা বানিয়ে তারপর ওকে দিয়ে জাস্ট আসছি। ভয় পাবে না কেমন? এখনই আসছি। জি আচ্ছা। মনিরা বেগম কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হতেই আফতাব চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। তিনি চোখ গরম করে ওনার দিকে একবার তাকিয়ে পাশ কাটিয়ে হনহনিয়ে রুমে চলে এলেন। তুলিমা, তুমি কফিটা একটু রৌদ্রের ঘরে দিয়ে এসো তো। উপরে গিয়ে সোজা বাঁদিকের কর্নারের রুমটা। এই রৌদ্রের বাবার সাথে আমার খুবই জরুরি কথা আছে, ঝগড়াও হতে পারে। উনি দরজার বাইরে এখনো দাঁড়িয়ে খুরখুর করছে। আচ্ছা, আমি দিয়ে আসছি। তুলি উপরে গিয়ে রৌদ্রের ঘরের দরজায় এসে দাঁড়াতেই দেখতে পেল রৌদ্র বিছানায় বসে ল্যাপটপে ভিডিও দেখছে। ভিডিওতে মেয়েগুলো সবাই শুধুমাত্র ব্রা আর পেন্টে পড়া। এটা দেখে তুলি লজ্জার চোখ বন্ধ করে পেছাতে গিয়ে দরজার সাথে বাড়ি খেল। শব্দ হওয়ার সাথে সাথে রৌদ্র পিছনে তাকায়। ভিডিও চলছে। বাড়ি খেয়ে তুলি চমকে উঠে চোখ খুলতে রৌদ্রকে তাকিয়ে থাকতে দেখি কফির মগ হাত থেকে ফেলে দিয়ে দৌড় দেয়। এদিকে নতুন বউ অহনা বাসর ঘরে বসে রয়েছে। আকাশ দরজা খুলে ভিতরে আসতেই অহনা দাঁত বের করে হাসতে শুরু করে দিল। কি হলো, এভাবে হাসছো কেন? অহনা হাসতে হাসতেই বলে উঠল, হাসবো না, আজ আমার বিয়ে হলো, এখন আমার বাসর রাত। এই দেখো বউ সেজে আমাকে কত সুন্দর লাগছে। এইভাবে পাগলের মতো হেসো না তো। তুমি এখন শ্বশুর বাড়িতে আছো, নতুন বউ এভাবে এত হাসলে সবাই কি ভাববে? হ্যাঁ, আরো হাসবো, বেশি করে হাসবো। আকাশ এবার বিছানায় বসে ধমক দিয়ে বলল, চুপ, হাসি বন্ধ। এখন চুপচাপ বসে আমার দিকে তাকিয়ে থাকো।
অহনা হাসি থামিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশও অহনার রূপে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। এভাবে ডাবডেবে চেয়ে থাকতে থাকতে আকাশ অহনার পাশে এসে গা ঘেঁষে বসলো। অহনার হাত ধরলো, তারপর অহনার গালের সাথে নিজের গাল ঘুষতে থাকে আর গালে কয়েকটা চুমুও দিয়ে দেয়। এদিকে তুলি রোদ্রের ঘরে গিয়ে মেয়েদের ব্রা প্যান্টে পরা ভিডিও দেখে লজ্জায় কফের মগ ওখানেই ফেলে দিয়ে দৌড় দিয়ে বাহিরে আসতে সিঁড়ির কাছে এসে ধপাস পড়ে যায়। শব্দ শুনে রোদ্র ঘর থেকে বেরিয়ে এসেছে আর দেখলো তুলি তার ডান পা ধরে ফ্লোরে বসে আছে। এই মেয়ে পড়ে গেছো নাকি? ওইভাবে দৌড় কি দরকার ছিল? লজ্জায় তুলি তো রোদ্রের দিকে তাকাতে না পেরে চোখ বন্ধ করে আছে। বুকের ধুকপুকানে 4 গুণ বেড়ে গেছে। এই অবস্থায় কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। রৌদ্র তুলির জবাবের জন্য আর অপেক্ষা না করে আচমকা তুলির হাতটা ধরে তুলিকে ফ্লোর থেকে টেনে তুলল। ভয়ে লজ্জায় তুলি কাঁপতে শুরু করে। ফ্লোরে দাঁড়ানোর পর পা দুটো অসাড় হয়ে আসতে থাকে। রৌদ্র এখনো তুলির এক হাত ধরে রয়েছে। ওদিকে আকাশ অহনাকে জড়িয়ে ধরে চুমু দেওয়া শুরু করলে অহনা চেঁচিয়ে উঠল। এই তুমি এভাবে আমার শাড়ি গহনা খুলে দিচ্ছ কেন? এগুলো খুব ডিস্টার্ব করছে জান, এখন এগুলো খুলে ফেলো। তুমি এসব কি বলছো? আমি এগুলো খুলবো কেন? আমার সাজ নষ্ট হয়ে যাবে তো। আমি এসব পরে থাকবো। অহনা আকাশের থেকে একটু সরে এসে বসলো। আহা, এমন করছো কেন? এখন রাতে এসব পরে থাকা লাগবে না, দাও আমি খুলে দিচ্ছি। এদিকে এসো। আকাশ আবার এগিয়ে এসে অহনার শাড়ি গহনা খুলে দেওয়ার চেষ্টা করতেই অহনা এবার জোরে একটা চিৎকার দেয়। অহনার চিৎকার শুনে চমকে উঠে বাইরে দাঁড়িয়ে থাকা রৌদ্র তুলির হাতটা ছেড়ে দিল। ওদিকে মনিরা বেগম আর আফতাব চৌধুরীও চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এদিকেই আসছেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনেরাও কৌতূহলবশত বেরিয়ে এসেছে। চেঁচামেচি শুনে মেঘ তার রুম থেকে বের হয়। সবাই এসে আকাশের রুমের সামনে ভিড় করলো। এক পর্যায়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়। আকাশ এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সবাই হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল। সবার নজর এখন অহনার দিকে। অহনা খাটে বসে নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত। এবার আকাশের চাচি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, কি রে, নতুন বৌমার গলার আওয়াজ পেলাম, কি হয়েছে? আকাশ একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, ওই তো টিকটিকি দেখে ভয় পেয়েছে। অহনা শাড়ি ঠিক করতে করতে বলে উঠল, ও আমার শাড়ি গহনা খুলে দিচ্ছিল। তোমরাই বলো, আমার সাজ নষ্ট হয়ে যাবে না? রুমে থাকা উপস্থিত লোকজন ব্রুকুচকে একবার আকাশের দিকে তাকিয়ে রুম ত্যাগ করলো। কেউ কেউ মুচকে মুচকে হেসে চলে গেল। মেঘার রৌদ্র যাওয়ার আগে একবার বড় ভাই আকাশের দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে বাঁকা হাসি দিতে আকাশ ওদের ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। সকালবেলা তুলে ছাদে দাঁড়িয়ে টবের বিভিন্ন রকম গাছগুলো ঘুরে ঘুরে দেখছিল। পাশে মনিরা বেগম দাঁড়িয়ে থেকে ফুলের টবে পানি দিচ্ছিলেন। আমিও পানি দেই? আরে না না, পাগলিটা বলে কি, তুমি মেহমান মানুষ, তুমি কাজ করবে কেন? আপনি তো কইছেন ইহানি নিজের মনে কইরা থাকুম। তাছাড়া আপা তো এখনো ঘুম থেকেই উঠে নাই, আমি কি করব? কোনো কাজ পাচ্ছ না? তাহলে যাও, আমার বাদো ছেলেটাকে ঘুম থেকে ওঠাও। প্রতিদিন ডাকতে ডাকতে আমি আর পারি না। সারা রাত জেগে কি যে করে, আর তারপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তারপরও তার ঘুম ভাঙে না। কেডা খালা? কে আবার? আবার রৌদ্রী মশাই। সাথে সাথে তুলির রাতের ঘটনাটা মনে পড়ে গেল। রৌদ্র তো ব্রা প্যান্টে পরা মেয়েদের ভিডিও দেখছিল। কি হলো, পারবে না? ও কিন্তু একবার দুইবার ডাকলে শোনে না, অনেকবার ডাকতে হয়। লজ্জায় তুলি লাল হয়ে মাথা নিচু করে আছে। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। মানে আমি এখন ওনারই ঘরে যাবো? আমি পারুম না। আরে আগেই হাল ছাড়ছো কেন? আগে চেষ্টা তো করো, এখনই যাও। জি আচ্ছা। তুলি রৌদ্রের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। বুকের মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। জোরে জোরে ধুক ধুক করছে। তখনই মনিরা বেগমের গলার আওয়াজ শোনা গেল। তিনি ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, এই রৌদ্রকে ডেকে ডাইনিং রুমে নিয়ে এসো, ততক্ষণে আমি নাস্তা রেডি করছি। ওনার কথা শুনে তুলি এবার রৌদ্রের রুমের দরজাটা হালকা একটু ধাক্কা দিল। দরজাটা শুধু চাপানো ছিল, ভেতর থেকে লক করা ছিল না, তাই দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তুলি রুমের ভিতর উকি দিল। উকি দিয়ে খাটের দিকে তাকাতে চোখ দুটো কপালে উঠে যায়। রৌদ্র খালিকে চিত হয়ে শুয়ে 2 পা 2 দিকে ছড়িয়ে ঘুমিয়ে রয়েছে। 2 পায়ের দূরত্বের মধ্যে রয়েছে অনেকটা ফাঁক। আর লম্বা কোলবালিশটা গিয়ে রয়েছে একদম 2 পায়ের মাঝে ফাঁকা জায়গাটায়। রৌদ্রের এই অবস্থা দেখে আর খালিকা দেখে লজ্জায় তুলি আবারও এই ঘর থেকে দৌড় দিল। ডাইনিং রুমে এসে তুলি হাঁপাচ্ছে, লজ্জায় চোখ বারবার বন্ধ করছে। ডাইনিংয়ের চেয়ারে বসে মেঘ তখন নাস্তা করছিল, কিন্তু তুলি সেটা খেয়ালই করেনি। তুলির এমন করা দেখে মেঘ ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটু কাশি দেয়। সাথে সাথে তুলি চমকে উঠে এদিকে ফিরে দেখলো একজোড়া চোখ ওর দিকে চেয়ে আছে। লজ্জায় তুলে চোখ দুটো বন্ধ করে ঘামতে ঘামতে এবার বড় বড় দম নিতে শুরু করলো। মেঘ হঠাৎ পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে উঠলো, এই নাও পানি খাও। তুলি চোখ খুলে তাকিয়ে মেঘের হাতের পানির গ্লাসটা তার দিকে ধরা দেখে দৌড় দিল। তুলির এভাবে দৌড় দেওয়া দেখে মেঘ সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তখনই তার ফোনের রিংটোন বাজতে শুরু করলো। সে ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে বাইক নিয়ে বাইরে বেরিয়ে গেল।
অহনা ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে নিচে নেমে এসেছে। আকাশের চাচি রান্নাঘর থেকে বের হয়েই অহনাকে দেখে বলে উঠলেন, আরে বৌমা এসেছো? আকাশকেও ডেকে আনো, একসঙ্গে নাস্তা করবে। অহনা চাচি শাশুড়ির কথা পাত্তা না দিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে উনি আবারও বলে উঠলেন, কাকে খুঁজছো? আমার বোন কোথায়? ওকে তো অনেকক্ষণ থেকে আমিও দেখছি না। ঠিক আছে, আমি খুঁজে বের করছি। অহনা কয়েকটা ঘর চেক করে তারপরে এই ঘরে এসে তুলিকে পেল। কিরে, তুই এখানে একা একা বসে কি করছিস? আপা, কি হয়েছে? আপা শোন। কি হয়েছে? আপা, আপা তোর দুই দেবর। আমার দেবর কি হয়েছে? আপা, তোর দুই দেবর খুব বেশরম। মেঘ বাইক নিয়ে ভার্সিটি এসেছে। মেঘের ড্যাশিং লুক দেখে মেয়েরা হাঁ করে তাকিয়ে ডাবডুবি মেঘের দিকে চেয়ে আছে। আর মেঘও একটু ভাব নিয়ে ওদের সাথে করে লাইব্রেরির ভিতরে ঢুকে গেল। ওখান থেকে কিছুটা দূরে গাছের নিচে দাঁড়িয়ে নীলা সবটা খেয়াল করছিল। রাগে নীলার শরীর জ্বলে যাচ্ছে। সে আবার ব্যাগ থেকে একটা ছোট্ট পানির বোতল বের করে ঝাঁচালো কণ্ঠে বলল, আমি এক্ষুনি খাওয়াবো, আমার আর সহ্য হচ্ছে না। এখন কিভাবে? জানি না, ওর আশেপাশে এত মেয়ে ঘুরঘুর করবে সেটা আমি সহ্য করব ভেবেছিস? কিন্তু মেঘ তো এখন। নীলা, এই নীলা, কোথায় যাচ্ছিস? তাড়াহুড়ো করিস না, আমার কথা শোন, দাঁড়া। শ্রাবণীও নীলার পিছু পিছু লাইব্রেরির দিকে ছুটে থাকে। নীলা লাইব্রেরির ভিতরে ঢুকেছে। মেঘ যেদিকে বসেছে সেদিকে হনহন করে হেঁটে যাচ্ছে। নীলা প্রচণ্ড রেগে আছে। মেঘের পাশে এসে দাঁড়িয়ে সরাসরি ওর কাঁধের উপর এক হাত থেকে বলে উঠল, উঠ উঠ বলছি। মেঘ ঘাড় ঘুরে পিছন ফিরে নীলাকে দেখে অবাক হয়ে বলল, উঠবো মানে? বাংলা বুঝিস না? উঠে আয় এখান থেকে। মানে কি? এভাবে চিল্লাচ্ছিস কেন? আমার ইচ্ছে, আমি চিল্লাবো। তোর সাথে আমি পরে কথা বলবো, এখন কাজ করতে দে, বিরক্ত করিস না। রাগে নীলা পিছনে দাঁড়িয়ে থেকে মেঘের শার্টের কলার টেনে ধরল। আরে আরে কি করছিস? ছাড়। না, ছাড়বো না। মেঘ নীলার হাতটা ধরে ফেলল আর তারপর উঠে দাঁড়িয়ে বলল, তোর সমস্যাটা কি? নীলা চিল্লিয়ে বলল, আমার সমস্যা তুই। আস্তে, এটা লাইব্রেরি। নীলা পানির বোতলটা মেঘের সামনে ধরে বলছে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি এখন পানি খাবো না। খা বলছি। উফ, আমার এখন পানি খেতে ইচ্ছে করছে না। তোকে খেতেই হবে, খা বলছি। নীলা বোতলের শিপিটা খুলে জোর করে মেঘের মুখের কাছে পানির বোতলটা ধরছে। মেঘও নীলার হাতটা ধরে তা আটকাচ্ছে। এভাবেই হাতাহাতি করতে করতে বোতলটা হঠাৎ করে নিচে পড়ে গেল। সেই সাথে পানিগুলো পড়ে যায়। শ্রাবণী এসে ওটা দেখার সাথেই চিল্লিয়ে বলে উঠল, আহ, সব গেল। রাগে নীলা এবার কান্না শুরু করে দেয়। শ্রাবণী নীলার গায়ে হাত দিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার কিছু বুঝতে না পেরে মেঘ অবাক হয়ে ওদের দুজনের দিকে চেয়ে আছে। ওখানে মেঘের দুজন বন্ধু এসে দাঁড়ালো। পানিটা খেলেই পারতে মেঘ, খুব বেশি ক্ষতি হতো না তাতে। খাদিস না নীলা, সব ঠিক হয়ে যাবে। মানে কি? কিসের পানি ছিল ওটা? আর ওইভাবে কাঁদছে কেন? প্রচুর লোভ আমার, ভালোবাসা পাবার লোভ। বলে নীলা কাঁদতে কাঁদতে লাইব্রেরির বাহিরে চলে গেল। কাজটা তুমি ঠিক করোনি মেঘ, ওটা কোনো সাধারণ পানি ছিল না। মেঘের বন্ধু রবিন তখন ফাজলামো করে বলল, ওটা শ্যামপুর কবিরাজের পানি পড়া ছিল। বলে শ্রাবণীর রাগে চোখে ওদের দিকে তাকিয়ে তারপর হনহন করে হেঁটে লাইব্রেরির বাইরে চলে গেল। এই কথা শুনে মেঘসহ তিনজনের তিন জোড়া চোখই অলরেডি কপালে উঠে গেছে। আকাশে চাচি বললেন, তা কেমন বউ? আমি তো মতিগতি কিছুই বুঝতে পারছি না। বিয়ে হয়ে গেছে, এখন আর কি বা করার আছে? মা হয়ে ছেলের জীবনটা এভাবে নষ্ট হতে দেখছি। আরও যে কি কি দেখার বাকি আছে আল্লাহই ভালো জানে। এই বাড়িতে আমার কথার মূল্যই বা কই? যেমন বাবা হয়েছে তেমন ছেলেগুলো। ধৈর্য ধরেন ভাবি, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রেমনগরের চৌধুরী মহলের অনেকেই অহনার অদ্ভুত আচরণগুলো লক্ষ্য করেছে এবং তারা ভেবেই নিয়েছে অহনার মাথায় কিছুটা গন্ডগোল রয়েছে। বউ ভাতে মেয়ে বাড়ি থেকে লোকজন এসেছে, তাদের সবার খাতির যত্ন করার ব্যবস্থা করা হয়েছে। অহনা সেজেগুজে আকাশের সাথে বসে রয়েছে। ঘর ভর্তি লোকজন আসছে আর যাচ্ছে। আকাশ লোকজনের সাথে কথা বলার জন্য উঠে যেতেই অহনা তুলিকে ডাক দিল, এদিকে আয়, বস, গল্প করি। আপা শোন, তোর ওই দেবরটা না কেমন কইরা যেন তাকায়, ওই দেখ এখনো তাকায় আছে। অহনার তুলি ওদিকে তাকাতে রৌদ্র অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। উফ, কই না তো। আসিল, আমি খেয়াল করছি, আর খুবই বেশরম। আর কাল রাইতে যা দেখছি, চিচি চিচি, ওইটা আমি কইবার পারুম না। বাদ দে তো, জানিস আমি 10টা প্রেম করব। আমাকে অনেকগুলো ছেলে প্রপোজ করেছে, সবাইকে ঝুলিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে গুনে গুনে সেগুলো অ্যাকসেপ্ট করব। তুলি আতঙ্কিত হয়ে বলল, আপা। ওখানে উপস্থিত থাকা রৌদ্র কথাটা অলরেডি শুনে ফেলেছে। হোয়াট আর ইউ ম্যাড ভাবি? অহনা হাসতে হাসতে বলছে,
আমি প্রেম করব তো অনেকগুলো করব। হোয়াট? অনেকগুলো প্রেম করবেন মানে? তাহলে আমার ভাইয়াকে বিয়ে করছো কেন? রৌদ্রের কথায় আকাশ এদিকে এগিয়ে আসে। কিরে, কি হয়েছে? ভাইয়া, ভাবি নাকি অনেকগুলো প্রেম করবে। আকাশ অবাক হয়ে একটু মুচকি এসে অহনার দিকে তাকায়, আর অহনা দাঁত বের করে হাসতে হাসতে 2 হাত উপরে তুলে হাতের 10টা আঙ্গুল দেখিয়ে বলল, করব তো গুনে গুনে একেবারে 10টা। শুনে আকাশের মুখের আকৃতি বদলে যায়, মুচকি হাসা বন্ধ হয়। এসব তুমি কি বলছো? চুপ, আর কেউ যেন এই কথাগুলো না শোনে। তুমি আমায় বিয়ে করেছো, বিয়ের পর আর অন্য কারোর সাথে প্রেম করা যায় না। এসব শুনলে সবাই কি ভাববে? ছি ছি ছি, আমার মান সম্মান সব যাবে। আমি তো চুপ, এখানে আর কোনো কথা বলবে না তুমি। চলো ভিতরে চলো। আমি আকাশ অহনার মুখে আঙ্গুল দিয়ে অহনাকে চুপ করিয়ে দিল। তারপর অহনাকে ভিতরে যাওয়ার জন্য বলল। অহনা রাজি না হয় আকাশ ওকে কোলে তুলে জোর করে তাড়াতাড়ি ভিতরে নিয়ে গেল, কারণ এখানে থাকলে অহনা কোনো একটা গন্ডগোল বাঁধিয়ে দেবে। এখানে ঘর ভর্তি মেহমান। আকাশ অহনাকে কোলে তুলে ভিতরে নিয়ে যাওয়ার সময় মেহমানদের মধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলা তা দেখে আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল, আজকালকের পোলা পাইনে শরম লজ্জা একেবারে উঠে গেছে, মুরব্বিও মানে না। সি সি সি, প্যার মোহব্বত আছে বইলা কি সকলের সামনে এভাবে ঢলাঢুলি করবো নাকি? কি দিন আইলো, আগে আমাদের বিয়ে হলে তো লজ্জায় ঘুমটা সরাইতাম না। রৌদ্র হাসতে থাকে। তুলি কিছুটা খেপে বলল, আমার আপারই নিয়ে হাসবেন না কইলাম। মেঘ বাড়ি ফিরল। মনিরা বেগম এসে বললেন, এতক্ষণে তোর আসার সময় হলো? এদিকে সবাই ওই বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে। আজকে দিনটা অন্তত তোর ক্যাম্পাসে না গেলে হতো না? মানে কি, আমিও যাব নাকি? যাবে মানে? আকাশ তোকে রোদ থেকে এর সাথে নিয়ে যাবে বলছে। আজ দিন থেকে কালই চলে আসবে। বৌমার অবস্থা ভালো না, তাই আকাশ ওকে বেশি দিন ওখানে রাখবে না। নিয়ম অনুযায়ী বাপের বাড়ি যেতে হয়, তাই যাচ্ছে। একদিন থেকেই চলে আসবে। আমি যেতে পারবো না, আজ একটু কাজ আছে। আকাশ ওখানে এসে উপস্থিত হয়। যাবি না মানে? তুই যাবি ব্যাস, আর কোনো কথা নয়। ভাইয়ের বিয়ে, আর তুই সকাল থেকে কোথায় ছিলি? হ্যাঁ, ভার্সিটি গিয়েছিলাম। আজও? খুব জরুরি কোনো ক্লাস ছিল নাকি? তোর জন্য ক্লাস না করেই চলে এসেছি। গেলি অথচ ক্লাস না করে চলে এলি? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। আর এসব কি বলছিস? হা হা হা, তার সাথে হয়েছে দেখা? মেঘ এবার একটা বাঁকা হাসি দিয়ে বলল। হয়েছে? আকাশ মেঘের ঘাড়ে চাপড় দিয়ে বলল, চল। অহনার বাড়ি যাবার জন্য সবাই গাড়িতে উঠে পড়েছে। ভাগ্যক্রমে শুধুমাত্র তুলির জায়গা হলো না। তুলিকে মেঘ আর রৌদ্রের গাড়িতে গিয়ে বসতে হলো। ছেলেদের গাড়িতে উঠে শরমে তুলি মরে যাচ্ছিল। ওরা তুলির সাথে ফ্রিভাবে কথা বলার চেষ্টা করলো, অতিরিক্ত লজ্জায় তুলি চুপচাপ ছিল। অহনার বাড়িতে ফিরে অনেক গল্প গুজবের পর রাতে খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়লো। মেঘ আর রৌদ্রকে এক রুমে রাখা হয়েছে। অনেকক্ষণ থেকে মেঘের ফোনের রিংটোন বেজেই যাচ্ছে। ফোনটা নিয়ে কথা বলার জন্য মেঘ এবার এই বাড়ির ছাদে চলে গেল। রৌদ্র তার প্রিয় ল্যাপটপটা সাথেই নিয়ে এসেছে। রুমে একা একা বসে ল্যাপটপে টিপাটিপি করছে। হঠাৎ মনে হলো একটু বাগানে গিয়ে হাওয়া খেয়ে আসবে। রৌদ্র বাইরে চলে এলো। বাগানে বসে ফেসবুকে মেসেঞ্জারে মেয়েদের সাথে জমিয়ে চ্যাটিং করছে। পানি খাওয়ার জন্য তুলি ডাইনিং রুমে এসেছে। ডাইনিং রুমের জানালা দিয়ে এত রাতে বাগানে কাউকে বসে থাকতে দেখে কৌতূহলবশত তুলি বাইরে চলে এলো। মনে মনে বলছে, এত রাতে ওইখানে কে? আবার আলো জ্বলতেছে, ভূত নয় তো? তুলি একটু একটু করে সামনে এগিয়ে যায়। এবার তুলির মুখ থেকে হালকা আওয়াজ বেরিয়ে এলো, কে ওইখানে? সাথে সাথে রৌদ্র চমকে উঠে পিছনে তাকায়। তুলিকে দেখে বলে উঠলো, তুমি? যাক, এসেছো ভালোই হয়েছে। এদিকে শোনো, কাছে এসো। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো। তুলি মনে মনে বলছে, ও ওই বেড়া বেশরমটা এখানে আমারই আবার কাছে যাইবার কয় কেন? নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। রৌদ্রের কথা ভয় পেয়ে তুলি কোনো উত্তর না দিয়ে হনহন করে হাঁটা শুরু করলো। রৌদ্র পিছু পিছু আসতে থাকে। এই শোনো, দাঁড়াও। ভয় তুলি জোরে জোরে হাঁটতে থাকে। রৌদ্র ওর পিছু পিছু দৌড়ে দৌড়ে আসছে। হঠাৎ তুলির ওড়না টান পড়ে। ভয়ে জমে গিয়ে দাঁড়িয়ে গেল তুলি। ভয়ে সারা শরীর কাঁপতে থাকে। রৌদ্র ওর পিছনে দাঁড়িয়ে আছে। সামনের দিকে পা বাড়াতে গেলে তুলির ওড়নাটা পিছনে চলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ওটা শক্ত করে ধরে আছে। লজ্জার ভয়ে তুলি চোখ বন্ধ করে জড়সড় হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এভাবে কয়েক মিনিট কেটে গেল। তুলির কোনো নড়াচড়া না দেখে রৌদ্র এবার গোলাপ গাছের কাঁটার সাথে বেঁধে যাওয়া তুলির ওড়নাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। ওড়নাটা গাছ থেকে ছাড়াতেই হঠাৎ করে তুলি সাহস করে চোখ মেলে পিছনে তাকালো, আর রৌদ্রের হাত নিজের ওড়না দেখে বলে উঠলো, শরম নেই আপনার? হ্যাঁ, আপনি আমার ওড়না টাইনা ধরছিলেন কেন? জানেন আমারে? রৌদ্র অবাক হয়ে ওড়নাটা নিজের হাত থেকে ফেলে দিয়ে বলল, এটা আমি ধরিনি তো। ওড়নাটা তো তোমার ওই গাছে। পুরো কথা না শুনে তুলি ওখান থেকে দৌড় দিল।
এদিকে ফোনে মেঘের সাথে নীলার হালকা পাতলা ঝগড়া হয়। নীলার বক্তব্য, সকালবেলা মেঘ নীলার দেওয়া পানি খায়নি আর নীলার সাথে দেখা না করে ক্যাম্পাস থেকে চলে এসেছে। মেঘ অবশ্য চেয়েছিল সকালের ঘটনার জন্য বিকেলবেলা নীলার সাথে দেখা করতে, কিন্তু এখানে আসার জন্য তা হয়নি। মেঘ রুমে আসতে রৌদ্র বলে উঠল, কিরে ভাইয়া, কি হয়েছে? মেজাজটা খুব হট মনে হচ্ছে। তখন থেকে দেখছি তুই ফোন কানে নিয়ে পড়ে আছিস। কিছু না, মাথাটা খুব ধরেছে রে। আমারও এক মগ কফি খেতে পারলে ভালো হতো। একটু আগে ওই বাড়ির একজনকে ডেকে কফির কথা বলতে চাইলাম, কিন্তু সে না শুনেই চলে গেল। এখন হট গান শুনতে পারলে ভালো হতো, গরম হয়ে যেতাম। সেটা কফির থেকে বেশি কাজে দেবে। সো লেটস স্টার্ট। রৌদ্র তার ল্যাপটপে থাকা সেই ব্রা প্যান্টে পরা মেয়েদের ভিডিও সং প্লে করলো। মিউজিক ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে দুই ভাই শার্টের বোতাম খুলে নাচতে শুরু করে। এদিকে কিছুক্ষণ আগে ওনা টেনে ধরার ঘটনায় তুলির সব ঘুম উড়ে চলে গেছে। ঘুমই আসতে চাইছে না। বিছানায় সে ঘটনাটা বারবার মনে করে শুধু এপাশ ওপাশ করছে আর বুক ধুকপুক ধুকপুক করছে। হঠাৎ বিছানা থেকে উঠে কি মনে করে যেন বাহির এলো। তারপর মেঘ আর রৌদ্রের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা হালকা একটু খুলে রুমের ভিতর উকি দিতেই তুলির চোখগুলো বড় বড় হয়ে গেল। মেঘ আর রৌদ্র দুজনই মাতালের মতো হয়ে রয়েছে। রুমের ভিতর ল্যাপটপে চলছে ব্রা প্যান্টি পরা আর একদম ছোট ছোট কাপড় পরা সুন্দরী মেয়েদের নাচ। তুলি চোখ পিটপিট করে বলতে থাকে, সিসি বেশরম কোথাকার, কত খারাপ। মেঘ আর রৌদ্র ইংলিশ ভিডিও সং দেখছিল আর নিজেরাও হালকা কোমর ছিল। নাচতে নাচতে হঠাৎ রৌদ্রের দরজার দিকে চোখ পড়তে তুলি দৌড় দিতে গিয়েও ওনাটা দরজার সাথে আটকে গেল। ওড়নাটা ভালোভাবেই দরজার সাথে আটকে গেছে। টানাটানি করতে কিছুটা ছিঁড়ে গেল। রৌদ্র দরজার কাছে এগিয়ে আসতে ওড়না ফেলেই তুলি দৌড় দেয়। ওড়নাটা দরজার সাথে আটকে থাকে। রৌদ্র দরজার কাছে এসে দাঁড়ালো। ভিতরে মেঘ এখনো গানের তালে তালে নাচতে ব্যস্ত। মেয়েটার সমস্যা কি? আমাদের ঘরে উকি মারলো কেন? রৌদ্র দরজাটা লাগিয়ে দিল। দৌড়ে রুমে এসে তুলি হাঁপাচ্ছে। ভয়ে শরীর ঘেমে গেছে। ওনাটা ওখানেই ফেলে এসেছে। ছি ছি, আর একটু হইলেই তো বেশরমটা এই অবস্থায় দেখে ফেলতো। ওনার চিন্তায় তুলির সারা রাত ঘুম হলো না। ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠার আগে ওনাটা উদ্ধার করতে হবে, না হলে ওই রুমে তুলির ওনা রয়েছে এটা কেউ দেখে ফেলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। ভোর 6:30টার দিকে সে মেঘ আর রৌদ্রের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভয়ে হাত পা জমে যাচ্ছে। হালকা করে দরজাটা ধাক্কা দিতেই বুঝলো দরজাটা ভিতর থেকে আটকানো। ভয়ে তুলির মুখ শুকিয়ে একদম শুকনো আমসি হয়ে গেল। ভোরের আলো ভালোভাবেই ফুটেছে। রৌদ্রজুল অত্যন্ত সুন্দর একটি সকাল। রান্নাঘরে সকালে নাস্তা বানানো হচ্ছে। কেউ কেউ ডাইনিং রুমে বসে নাস্তা করছে। মোটামুটি বাড়ির সকলে ঘুম থেকে উঠে গেছে। শুধু মেঘ আর রৌদ্রই ঘুম থেকে উঠেনি। অনেকবার ডাকা হলেও তারা কোনো রকম সাড়া দেয়নি। এদিকে অহনার ভেজা বড় চুলগুলো দেখে আকাশ লোভ সামলাতে না পেরে অহনাকে পিছন থেকে জড়িয়ে ধরল। বুঝতে পেরে অহনার সাথে সাথে চেঁচিয়ে ওঠে, এইসব কি করছো? ছাড়ো। তুমি সবসময় এমন ছাড়ো ছাড়ো করো কেন? একটু থাকতে দাও না। আকাশ অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অহনা গা ছাড়া দিয়ে তা ছাড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে অহনার হাত পা ছোড়াছুড়িতে আকাশ ছেড়ে দিতে বাধ্য হলো। আকাশের সাথে জোড়াজোড়ি করার সময় অহনার শাড়ি এলোমেলো হয়ে গেছে। আয়নার দিকে তাকেই অহনা নিজের এই অবস্থা থেকে চিল্লিয়ে উঠল, এটা কি অবস্থা করেছো তুমি আমার? রাগে অহনা বেডের উপর পড়ে থাকা বালিশটা নিয়ে আকাশকে মারতে শুরু করে। আকাশ অহনাকে আটকানোর চেষ্টা করছে। এভাবে ধস্তাধস্তি করতে এক পর্যায়ে দুজনে বেডের উপর উল্টে পড়ে গেল। অহনা নিচে আর অহনার উপরে আকাশ। আকাশ অহনার হাত দুটো চেপে ধরে ফেলেছে। এখন কি করবে? হ্যাঁ, অহনার মুখের আকৃতি বদলে গেছে। রাগের বদলে এখন রয়েছে ভয়ের ছাপ। হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সে বলল, ছাড়ো, ছাড়ো। আকাশ অহনার গালের সাথে নিজের গাল ঘষছে। অহনা চিৎকার দিল বলে তখনই অহনার ঠোঁটে আকাশ নিজের ঠোঁট দিয়ে দেয়। অনেক ডাকাডাকির পর কাজের মেয়ে এবার দরজায় জোরে জোরে বাড়ি আর লাথি দিতে শুরু করে। পোলাগুলা কি করমু দেখছনি, এখনো উঠে না। হেগর লাগা খালাম্মা আমারে জারতাছে, আমার মুখ দিয়া নাহি কথা বাইর হয় না। আমি হেগর ডাকবার পারি না, হেরা আমার কথা শুনে নাই তাই উঠে নাই। আরে এই শরীফার গলা আমগো গ্রামের মাথাতে শুনা যায়। কাজের মেয়ের জোরে জোরে দরজা ধাক্কানোতে মেঘ উঠে এসে দরজা খুলে দেয়। ভাইজান আহেন, আপনাগো ডাকতাছে ব্রেকফাস্ট করার লাইগা। মেঘ ভালোভাবে চোখই খুলেনি। ঘুমের ঘরে মেঘ কিছুই বুঝলো না। আবার বেডে গিয়ে রোদ্রের পাশে শুয়ে পড়লো। সেটা দেখে কাজের মেয়ে শরীফা বলে উঠল, দেখছনি কাণ্ড, আমি আর কিচ্ছু জানি না। এরপর খালাম্মা ইয়া হেগো দেখবো। এদিকে তুলি কিছুক্ষণ পর পরই দরজার কাছে এসে ঘুরঘুর করছে। কখন দরজা খোলা হবে সেই অপেক্ষায়। এখন দরজা খোলা পেয়ে ভেতরে উকি দিল। দেখলো মেঘ আর রৌদ্র উল্টে পাল্টে ঘুমাচ্ছে। ওনাটা দরজার সাথে নেই। রুমের চারিদিকে একবার চোখ বুলে খেয়াল করলো ওনাটা রয়েছে একদম কর্নারের টেবিলে। ওটা আনতে গেলে তো রুমের ভিতর ঢুকতে হবে। যদি এর মধ্যে ওরা জেগে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া কাজের মেয়ে বারবার আসছে ওদের ডাকার জন্য। কাজের মেয়ে এখন কোথায় কি করছে তার গতিবিধি দেখার জন্য তুলি নিচে নেমে এলো।
কাজের মেয়ে শরীফা নিচে এসে ঘটনার সবটা বর্ণনা দেয়। ঠিক আছে, তাহলে ওদের খাবার রুমেই দিয়ে আয়। তখনই তুলি চট করে বলে উঠল, আমি আইতেছি, আমি দেই। সাথে সাথে তুলির মা বলে ওঠে, তুই পোলাগো রুমে যাইবি কেন? শরম নাই তোর? শরীফা কইল তুই নাকি পোলাগো রুমে উকি ঝুঁকি মারতাছস। কি হয়েছে তোর? লজ্জা শরম খাইয়া আলাইছস নেহি? তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? ও যে ওই রুমে ওনা ফেলে এসেছে। এটা শুনলে তো ওর মা ওকে মেরেই ফেলবে। আপা, ছোট মানুষ, যাক না, এমন করছো কেন? তুলি, তুই যা। তুলি খাবার হাতে নিয়ে উপরে চলে গেল। শরীফা, এই কপিটা আয়নার রুমে দিয়ে আয় তো, এটা জামাই বাবার। জি আচ্ছা। আকাশ অহনার হাত দুটো এমনভাবে চেপে ধরে ওকে কিস করছে, অহনা না পারছে হাত ছাড়িয়ে নড়তে আর না পারছে চিল্লাতে। আকাশের শরীরে ভরও পড়েছে অহনার উপর। অহনা নড়তে পারছে না। আকাশ অহনার ঠোঁট কামড়ে ধরে চুমুর পর চুমুর দিয়েই যাচ্ছে। দরজা ছিল খোলা। তখনই কাজের মেয়ে শরীফা রুমে ঢুকে পড়ল। কফি হাতে নিয়ে সামনে আকাশ আর অহনার এই দৃশ্যটা দেখার সাথে সাথে চোখ বন্ধ করে ছোট করে একটা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে আকাশ অহনার ঠোঁট ছেড়ে অহনার উপর থেকে উঠে পড়ল। অহনা উঠে বসে। রাগে অহনা ফুলে আছে। কাজের মেয়ের দিকে তাকিয়ে বিছানায় পড়ে থাকা বালিশটা তার দিকে ছুড়ে দিল। বালিশ ছুড়ে মারায় কফির মুখটা শরীফার হাত থেকে ফ্লোরে পড়ে ভেঙে যায়। ভয়ে শরীফা রুম থেকে দৌড় দিল। তুমি এমন করছো কেন? ওর কি দোষ ছিল? আমার কফিটা তো পড়ে গেল। রেগে অহনা আকাশের সাথে আবারও মারামারি শুরু করে দেয়। রুমে থাকা বইপত্রগুলো সে আকাশের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আরে আরে, কি করছো? নিচে এসে শরীফা আমতামতা করে বলল, খালাম্মা, আমারে আরেক মগ কফি দেন। কেন, ওটা দিসনি? আফা ফালাই দিছে। ও ফেলে দিয়েছে নাকি তুই ফেলে দিয়েছিস? একটা কাজও যদি তুই ঠিকভাবে করতে পারিস, যা নিয়ে যা। আবার কফি নিয়ে শরীফা সিঁড়ি দিয়ে উঠতে বলছে, কি যে পাগলের বাড়িতে আইসি কাম করার লাইগা, বেমাগডাই পাগল। হেরা পাগল তা আমি কি করতাম? আমি পড়ছি বিপদে। আকাশ অহনাকে ধরে ফেলেছে। অহনার হাত ধরে অহনার গলায় চুমু দিচ্ছিল। তখনই শরীফের ভিতরে আস্তে আস্তে চোখ বন্ধ করে বলল, আফা লন। সাথে সাথে আকাশ চমকে উঠে আবারও অহনাকে ছেড়ে দিল। অহনা এবার শরীফের দিকে বই ছুড়ে দেয়। সাথে সাথে শরীফের হাত থেকে আবারও কফির মুখটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। ভয়ে শরীফা দৌড় দেয়। মারাত্মক গাল শোনার ভয়ে শরীফা আবার রান্নাঘরে যাওয়ার সাহস না পেয়ে ছাদে চলে গেল। কি করলে এটা? তোমাকে না বলেছি এরকম পাগলামো আর করবে না? ভালো মেয়ে হয়ে থাকবে। অহনা রেগে উত্তর দেয়, ঠিক আছে, আমি আনছি তোমার কফি। অহনা রুম থেকে বের হয়ে গেল। আকাশ ফ্লোরে পড়ে থাকা বইগুলো তুলতে থাকে। বই আর জিনিসপত্র ছোড়াছুড়ি করে রুমটা একেবারে বিধ্বস্ত করে ফেলেছে অহনা। আকাশ আনমনে অহনার কাণ্ড দেখে হাসতে থাকে। মেয়েটা উড়ে এসে জুড়ে বসার মতো করেই আকাশের মনে জায়গা করে নিয়েছে। বইগুলো গোছাতে গোছাতে হঠাৎ করে একটা বই থেকে কিছু ছবি বেরিয়ে এলো। ছবিগুলো ফ্লোর থেকে উঠাতে উঠাতে আকাশ দেখতে পায় একটা সুন্দর মতো ছেলের সাথে অহনা দাঁড়িয়ে রয়েছে। সবগুলো ছবিতেই এই একই ছেলের ছবি। বাকিগুলোতে অবশ্য অহনা নেই, শুধু ছেলেটির বিভিন্ন স্টাইলে ছবি তোলা। বইয়ের ছবিগুলো টেবিলের উপর রেখে দিয়ে টেবিলের আরও কিছু বইয়ে হাত দিতেই আরও কিছু ছবি বেরিয়ে এলো, সেই একই ব্যক্তির ছবি। এই ছবিগুলোর উপর আবার রঙিন কালি দিয়ে লেখা আই লাভ ইউ। আরেকটা ছবির ওপর ঠোঁটের চিহ্ন রয়েছে গাঢ় লাল রঙের। সম্ভবত ছবিতে কিস করা হয়েছিল। এগুলো দেখে আকাশের মাথা ঘুরে গেল। আকাশ একেবারে যেন আকাশ থেকে পড়লো। বাকি বইগুলোতেও হাত দিয়ে সেগুলো থেকেও অনেকগুলো ছবি পাওয়া গেল, সেই একই ছেলের ছবি। এই ছবিগুলোর উপরেও লেখা আই লাভ ইউ। অহনার সাথে এই ছেলের ছবি দেখে আকাশের মাথা গরম হয়ে যাচ্ছে। অহনার বইয়ের ভেতর এই ছেলের এত ছবি কেন? ও তো বলেছিল ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। তাহলে এটা কে? সত্যি সত্যি অহনা কি আমায় ঠকালো? আমি কি তাড়াহুড়ো করে কোনো ভুল করে ফেললাম? ও নো, এটা হতে পারে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ অহনার গলার আওয়াজ পাওয়া যায়, এই নাও তোমার কফি। আকাশ অহনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আকাশের হাতে ছবিগুলো দেখে অহনাও এবার থমকে গেল। রুমে নীরবতা বিরাজ করছে। আকাশ অহনার দিকে তাকিয়ে থেকে নীরবতা ভেঙে হঠাৎ গম্ভীরভাবে বলে উঠল, কে সে? অহনা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি। অহনা আকাশের হাত থেকে ছবিগুলো কেড়ে নিয়ে ছবিতে চুমু দিতে দিতে এবার বলে উঠল, আমার ভালোবাসা, আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। বলে ছবিগুলো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। অহনার মুখে এই কথা শুনে আকাশের মাথায় যেন বাজ পড়ল। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আকাশের। ধপ করে বসে পড়লো বিছানায়। খাবার টেবিলের উপর রেখে দিয়ে তুলে ওনাটা নেওয়ার সময় হঠাৎ করে রোদ্রে ঘুম ভেঙে যায়। চোখ খুলে রুমের ভিতর তুলিকে দেখে এবার চেঁচিয়ে উঠল, এই মেয়ে, এই তোমার সমস্যাটা কি? সবসময় আমাদের রুমে এভাবে উকিঝুঁকি মারো কেন? এই ভাইয়া, ওর তো আজ একে হাতে নাতে ধরছি দেখ। রৌদ্র মেঘের গায়ে হাত দিয়ে ওকে ঠেলছে। মেঘও চোখ ডলতে ডলতে উঠে বসল। আমি ও কিছু কি মারি নাকি? আপনাগর শরম নাই? হ্যাঁ, রাতে আমার অন্য টাইনা ধরছিলেন কেন? রৌদ্র এবার চোখ গরম করে তুলির দিকে তাকিয়ে আছে।
আকাশ অহনাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে। অহনা ছাদের একপাশে দোলনা বসে কান্না করছিল। আকাশ অহনার পাশে এসে দাঁড়ালো। আকাশকে দেখে অহনার চোখের পানি মুছল। অহনার কান্না করা দেখে আকাশ ওর উপর ক্ষিপ্ত না হয়ে নরম গলায় বলল, তুমি যখন ওকেই ভালোবাসো তাহলে আমায় বিয়ে করলে কেন? কি দরকার ছিল আমার জীবনটা এভাবে নষ্ট করার? আর ভালোবাসার মানুষকেই বা তুমি বিয়ে করলে না কেন? যাকে এত ভালোবাসো তাকে হারালে কেন? আমার ধারণা এতটাও অবুঝ তুমি নও। অহনার ভিতর থেকে এবার ঠেলে কান্না বেরিয়ে এলো। কি করে বিয়ে করব তাকে? তাকে কোথায় পাবো আমি? সে কি এই পৃথিবীতে আর আছে? সে আমায় ছেড়ে চলে গেছে অনেক দূরে, অনেক দূরে। আকাশ কিছু বুঝে উঠতে না পারে বলে উঠল। মানে? হাতে থাকা ছবিটার দিকে ইশারা করে অহনা বলল, ওর নাম মোহন সেন। আমাদের ধর্ম ছিল আলাদা, একসঙ্গে পড়তাম, খুব কাছের বন্ধু ছিল আমার। ধীরে ধীরে কখন যে বন্ধুর থেকে বেশি কিছুতে পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। দুজনেই অনেক ভালো সময় কাটিয়েছি। আমাদের বন্ধুত্বের গ্রুপ ওকে ছাড়া কিছুই বুঝতো না। সবার মধ্যমণি ছিল ও, সব সময় সবাইকে হাসাতো। সেও মনে মনে আমাকে পছন্দ করত, আমিও তা বুঝতে পারতাম। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। একজন হিন্দু ছেলে হয়ে কোনো মুসলিম মেয়েকে প্রেমের প্রপোজাল দিতে তার মন সায় দিচ্ছিল না। সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ততদিনে আমি তাকে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি। আমরা একে অপরের মনের কথা অবধি বুঝে ফেলতাম। মুখে কিছু বলতেই হতো না। ওকে ছাড়া কখনো কোনো ভালো খাবার আমি খেতাম না, সেও খেত না। যা করতাম সব কিছু ওকে সাথে নিয়েই। এই ছবিগুলো ভার্সিটি থেকে পিকনিকে গিয়ে তোলা। ওকে ছাড়া এক মুহূর্ত যেন ভাবতে পারতাম না আমি। অথচ কোনো দিন তাকে বলাই হয়নি আমি তোকে ভালোবাসি মোহন, খুব ভালোবাসি। তুই কি আমার সারা জীবনের সঙ্গী হবে? অহনা কাঁদতে কাঁদতে আবারও বলল, শুধুমাত্র বন্ধু হয়েই ছিল। আমার কষ্ট সে কখনো সহ্য করতে পারতো না। আমার চোখের পানি দেখলে তার মাথা খারাপ হয়ে যেত। ধর্ম আলাদা হওয়ার কারণে আমাকে তার ভালোবাসার কথা জানাতে পর্যন্ত সাহস পায়নি। জানার পর যদি আমি কোনোভাবে কষ্ট পাই, মুখে না বললেও আমি বুঝতে পারতাম তার চোখে ছিল আমাকে পাওয়ার প্রবল আকুলতা। আর মনে মনে আমিও চেয়েছিলাম তাকে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর? অহনা আবারও বলতে শুরু করলো, আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি আরো অনেক কিছু চাইছিলাম। চেয়েছিলাম তাকে সারা জীবনের জন্য পেতে, কিন্তু সে তো তার মনের কথা জানাচ্ছিল না। তাই আমার পাগলামোগুলো দিন দিন বেড়ে যাচ্ছিল। ওর সাথে অন্য কোনো মেয়েকে সহ্যই হতো না আমার। ইচ্ছে হতো তার চুলের মুঠি ধরে আছাড় দেই। আমার দম বন্ধ হয়ে আসতো। মোহন সব বুঝতে পারতো যে আমি তাকে খুন করতে চাইছি। তাই হয়তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল আমাকে প্রপোজ করার। কিন্তু ঘটনাটা ঘটলো সেদিনই। আমি ভার্সিটির গেটে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছি। সেই দিন কেন যেন সবাই মুচকি মুচকি হাসছিল। হয়তো ওরা আগে থেকেই জানতো মোহন আজ আমায় প্রপোজ করতে চলেছে। হঠাৎ মোহনকে দেখা গেল। ও হেঁটে আসছে। মোহন রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। ওর হাতে দেখলাম অনেকগুলো গোলাপ ফুল। আজ ওকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমার দিকে তাকিয়ে সেও মুচকি মুচকি হাসছিল। মায়া ভরা সেই হাসি। আমার মনের মধ্যে অজানা অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। মোহন এগিয়ে আসছে। ভেবেছিলাম আমিও আজ ওকে আমার ভালোবাসার কথা বলে দিব। কিন্তু রাস্তা পার হতেই হঠাৎ একটা বাস এসে ওকে পিষে দিয়ে গেল। এটা দেখার সাথে সাথে আমি ওখানেই জ্ঞান হারালাম। 3 দিন আমার জ্ঞান ছিল না। যেদিন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম মোহনকে ওই দিন রাতেই তার দেশের বাড়িতে নিয়ে গিয়ে সমাধি করা হয়েছে। মোহনের বাবা ছিল না, মায়ের একমাত্র ছেলে ছিল মোহন। বন্ধুদের কাছে জানতে পারলাম ঘটনার আগের দিন মোহন নাকি তার বাড়িতে আমার কথা বলে ওর মাকে রাজি করিয়েছিল। সব শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। সব কিছু পাওয়ার মুহূর্তে যেন সব হারিয়ে ফেললাম। মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। কখনো কখনো মনে হয় মোহনের মৃত্যুর কারণ আমি। ফুলে থাকার শত রকম চেষ্টা চালালাম। কেটে গেল 2 বছর। আস্তে আস্তে মোহনের স্মৃতি মুছে গেলেও আমার মনের কোণে সে ঠিকই রয়ে গেছে। আকাশের চোখে পানি চলে এসেছে। তা দেখে অহনা বলে উঠল, এ কি তুমি কাঁদছো কেন? আকাশ চোখের কোণার পানিটা মুছে তারপর বলল, কই না তো, চোখে কি যেন পড়েছিল আর কি। অহনা তার গাল বেয়ে পড়া পানিগুলো মুছে বলে উঠল, জানো আকাশ, মোহনের একটা কথাই আমার বারবার মনে হয়। অহনা, তুই সবসময় হাসি খুশি থাকবি। তোর কষ্ট আমার সহ্য হয় না রে। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। এখন আমার মনে হয় হয়তো মোহন কোথাও থেকে দেখছে। আমি ভালো আছি, খুব সুখে আছি, হাসি খুশি আছি। এটাই তো চেয়েছিল মোহন, আমার মুখের হাসি। আকাশ চুপ করে রয়েছে।
বুকের ভেতরটা কেমন যেন করছে। অহনা হঠাৎ করে বলে উঠল, আমাকে একটু জড়িয়ে ধরবে আকাশ? আমারও বুকের ভেতরটা কেমন যেন করছে। আকাশ চমকে উঠল, থমকে দাঁড়িয়ে আছে সে। অহনা চোখে পানি নিয়ে আবারও বলছে, কি হলো, আমাকে নেবে না? আকাশ এবার এগিয়ে এসে অহনাকে নিজের সাথে জড়িয়ে নেয়। অহনা আকাশের বুকে মাথা রাখতে রাখতে বলল, আরো শক্ত করে। আকাশ অহনাকে আরো শক্ত করে 2 হাতের বাহুতে আবদ্ধ করে ফেলল। তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না ডাক্তার আকাশ? পরিস্থিতি গম্ভীর হয়ে গেছে, তাই আকাশ এবার অহনাকে হাসানোর জন্য বলে উঠল, আরে না, তোমার বাবাকে কথা দিয়েছি না, তোমাকে সুস্থ করার দায়িত্ব পুরোপুরি আমার। হা 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 হা। অহনাও আকাশের কথা শুনে এবার হেসে ফেলল। এদিকে রুমের ভিতর তুলির সাথে রোদ্রের ঝগড়া লেগে গেছে। মেঘ বলল, আরে বাদ দে না ভাই, এত রেগে যাচ্ছিস কেন? হোয়াট রাবিশ! একটা খ্যাত মেয়ে কিনা আমায় বলে আমি তার ওড়না টেনে ধরেছি। এই মিথ্যা অপবাদ আমি কেন মেনে নেব? হ্যাঁ, কত সুন্দরী মেয়েরা আমার পেছনে ঘুরঘুর করে, কোনো ধারণা আছে ওর? অহনার মা এসে বললেন, ছাড়ো না বাবা, ওর কথা কিছু মনে করো না। গ্রামের সহজ সরল মেয়ে, এসব বোঝে না। অহনার মা তুলিকে এখান থেকে নিয়ে গেলেন। তুলি চলে যাওয়ার পর মেঘ বলল, তুই একটু বেশি বেশি বলে ফেললি। দেখতেই পাচ্ছিস মেয়েটা কতটা সহজ সরল। যা সারি বলে আয়। কোনো ইচ্ছে নেই ওই মাথা খারাপ মেয়েটার সাথে কথা বলার। আবার যা গিয়ে সরি বল। ভুলে গেছিস এটা ভাইয়ার শ্বশুর বাড়ি। বলতে বলতে মেঘের ফোনের রিংটোন বাজতে শুরু করে। শ্রাবণী ফোন করেছে। মেঘ কলটা রিসিভ করলো। হ্যাঁ বলো। শ্রাবণী হাঁপাতে হাঁপাতে বলছে, কি আর বলবো, নীলা তো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। তুমি জলদি ওদের বাড়ি যাও। হোয়াট? কি বলছো এসব? নিশ্চয়ই তোমার উপর রাগ করে সে এমনটা করে ফেলেছে। মানে আমি এখন ওদের বাড়ি যাব? ওর বাবা মা আমাকে আবার ফাঁসিয়ে দেবে না তো? আশ্চর্য মানুষ তো তুমি। একটা মেয়ে মরতে বসেছে আর তুমি এই সময় এমন কথা বলছো? আমাকে এত মেয়ের মাঝে একা রেখে ও মরবে? ওর সহ্য হবে? রাগে শ্রাবণী কলটা কেটে দেয়। আর মেঘ তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। তুলি এবার পরীক্ষা দিয়েছিল। তুলির রেজাল্ট পাওয়া যায়। গাধি তুলি 3 সাবজেক্টে ফেল করেছে, ইংরেজি, ভূগোল এবং পৌরনীতিতে। তুলির মা মুখ দেখাতে পারছেন না। আত্মীয় স্বজনের সামনে মান সম্মান সব গেল। তুলির বাবাও লজ্জায় ঘর থেকে বের হচ্ছেন না। তিনি ফোন করে তুলিকে গ্রামে নিয়ে যেতে বলেছেন। তুলির মা তুলিকে অনেক বকাবকি করতে করতে এক পর্যায়ে ঝাড়ু নিয়ে এসে পেটানো শুরু করলেন। তখন অহনার মা সহ বাড়ির লোকজন এসে তুলির মাকে আটকায়। চিল্লাচিল্লিতে বাড়ি একদম মাথায় উঠে গেছে। নতুন জামাইয়ের সামনে এসব ঘটনা অহনার বাবা মা একরকম লজ্জায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে তুলি দৌড়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল। অনেকক্ষণ থেকে তার কোনো সাড়া শব্দ নেই। দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকা হলেও সে কোনো সাড়া দেয়নি। খালাম্মা, আফা তো দরজা খুলে না, আফা খাইবো না? তুলির মা রেগে বললেন, তোর এত দরদ কিসের? যা এখান থেকে, ওকে খাবার দেওয়ার দরকার নেই। মেঘ নীলাদের বাড়িতে গিয়ে পৌঁছলো। দেখলো সেখানে ড্রয়িং রুমের ভিতর অনেক মানুষের জটলা বেঁধে আছে। মেঘকে দেখে শ্রাবণী এগিয়ে এলো। তোমার জন্য এমনটা হয়েছে, কাল পানিটা খেলে কি এমন হতো? শ্রাবণীর কথা শুনে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নীলা ঠিক আছে তো? তখনই নীলার মা এগিয়ে এসে বললেন, ডাক্তার এসেছিল, ওর পেট থেকে ওষুধগুলো ওয়াশ করে বের করা হয়েছে, আর কোনো ভয় নেই, কিন্তু ওর জ্ঞান এখনো ফেরেনি। তুমি পানিটা কেন খেলে না মেঘ? নীলার মা তখনই ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, কিসের পানি? শ্রাবণী এবার মুখ ফুসকে বলে ফেলল, নীলা একটা পানি এনেছিল, সেই পানি। তার পরক্ষণেই সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে বলে উঠল, কিছু না আন্টি, কিছু না। নীলার মা কিছুই বুঝলো না। তিনি বললেন, কাল সন্ধ্যায় বাসায় ফেরার সময় ওর হাতে একটা ছোট পানির বোতল দেখেছিলাম। শ্রাবণী চোখ বড় বড় করে বলল, তার মানে নীলা কালো শ্যাম্পুর কি ছিল? নীলার মা ভ্রুকুচকে আবার বললেন, মানে? শ্রাবণীও আস্তে করে আবার বলে উঠল, না আন্টি, কিছু না। তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, সব কিছু হয়েছে তোমার জন্য। নীলার মা এবার মেঘের দিকে তাকালেন আর সন্দেহবশত বললেন, তুমি কিছু করনি তো? নীলার মা ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে মেঘকে দেখছেন। মেঘ একটু জোর করে হাসার চেষ্টা করে বলল, না না আন্টি, আমি আবার কি করব? নীলার মা তখনই নীলার বাবাকে ডাকলেন। ওগো, এইদিকে এসো, এই ছেলেটা কিছু একটা করেছে। নীলার বাবা এখানে এসে দাঁড়ালেন। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আঙ্কেল, আমি কিছু করিনি। নীলার বাবা রাগী গলায় বলল, তোমায় আমি পুলিশে দেব। আঙ্কেল, এখন তো নীলার বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। তাহলে আমার মেয়ে চোখ খুলছে না কেন? আমি খোলাবো। নীলার রুমটা কোন দিকে? শ্রাবণী হাতের ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওই দিকে। মেঘ দৌড়ে সেদিকে চলে যায়। এই ছেলে, এই
তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? বাকিরা সবাই মেঘের পিছু পিছু এসে নীলার রুমে উপস্থিত হয়। তুলি দরজা খুলছে না, ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তুলির মা এবার ভয় পেয়ে গেলেন। ভিতরে কোনো অঘটন ঘটেনি তো? বাড়িতে কান্নার রোল উঠে গেল। দরজা অনেকবার ধাক্কাধাক্কি করার পরও কোনো কাজ হলো না। দরজা ভিতর থেকে লক। মিস্ত্রি এনে দরজা ভাঙা হলো। এইসব কাণ্ড দেখে রুদ্র সবার চোখের আড়ালে মুচকি মুচকি হাসছে। দরজা ভাঙার সাথে সাথে সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। তুলির মা চিৎকার করে বলছেন, ভারে তুলি! তুলি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে ধরে বিছানায় তোলা হয়। আকাশ এসে তুলি চেক আপ করছে। ভয়ের কিছু নেই, আপনারা শান্ত হন, জ্ঞান এখনই ফিরবে। ভয়ে মেয়েটা জ্ঞান হারিয়েছে। পানি ছিটানোর পর তুলি চোখ খুলল। মেঘ নীলার রুমে সেই নীলাকে অনবরত ডেকে যাচ্ছে। এই নীলা, ওঠ ওঠ না, তোর বাবা আমাকে পুলিশ দেবে বলছে, ওঠ না। আমি তোর পানি খাবো, কোথায় রেখেছিস পানি বল, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। মেঘ নীলার রুমের এখানে ওখানে পানির বোতল খুঁজতে থাকে। এই নীলা, বল না কোথায় রেখেছিস বোতলটা, আমি তো খুঁজে পাচ্ছি না। এই ছেলে, তুমি রুমের জিনিসপত্র এভাবে এলোমেলো করছো কেন? আমি বোতলটা খুঁজে পাচ্ছি না, নীলা বল না কোথায় রেখেছিস। আরে কিসের পানি, কিসের বোতল? কিছুক্ষণ পর নীলা চোখ খুলল আর বালিশের নিচ থেকে সে বোতলটা বের করলো। মেঘ সেটা দেখার সাথে কিছু না বলে নীলার হাত থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে বোতলের সব পানিটুকু খেয়ে নেয়। সবাই চোখ বড় বড় করে সেদিকে চেয়ে আছে। আঙ্কেল দেখুন, আপনার মেয়ে এখন চোখ খুলেছে। তোমরা সবাই এখন যাও এখান থেকে। সবাই একে একে চলে গেল। মেঘ বিছানা থেকে উঠতেই নীলা মেঘের হাত টেনে ধরে। তুই কোথায় যাচ্ছিস? তুই বস। কেন এরকম করেছিলি? তোর যদি কিছু হয়ে যেত? হলে তো তুই সব থেকে বেশি খুশি হতি। চুপ, এরকম কথা আর কখনো বলবি না। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই নীলা এগিয়ে এসে মেঘের টোটে চুমু দিয়ে ফেললো আর মেঘকে জড়িয়ে ধরে রইল। অহনাকে বিদায় দেওয়া হয়েছে। বিদায়ের সময় অহনার প্রচন্ড রকমের হাসি আসছিল। তুলিরও ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুলি পরীক্ষায় ফেল করায় তুলির মা রাগ করে তুলিকে নিয়ে গ্রামে চলে গেছেন। আকাশ, অহন এবং রৌদ্র বেরিয়ে পড়ল প্রেমনগরের উদ্দেশ্যে। গাড়িতে বসে অহনা এখনো হেসেই যাচ্ছে। কি আশ্চর্য, এভাবে পাগলের মতো হাসছো কেন? কি করব, আমার প্রচন্ড হাসি পাচ্ছে। অহন এবার মুখ চেপে আবারও হাসতে শুরু করলো। তোমাকে না বলেছি এভাবে পাগলের মতো যখন তখন হাসবে না, আর অবশ্যই ওই বাড়িতে গিয়ে এরকম করবে না তুমি। হঠাৎ করে বিকট শব্দে গাড়ির টায়ার ফেটে গেল আর চলন্ত গাড়িটা ব্রেক করে থেমে গেল। সবাই ঝাঁকুনি খেয়ে উঠল। ওই দেখো তো কি হলো। ড্রাইভার আর রৌদ্র নেমে দেখলো টায়ার ফেটে গেছে। ভাইয়া, টায়ার ফেটে গেছে, এটা চেঞ্জ করতে হবে। ও শিট, রাস্তা তো আরো বহু দূর। আর মেঘ কোথায় রে? সকাল থেকে ওর কোনো পাত্তাই পাচ্ছি না। জানি না ভাইয়া কোথায় গেছে, আমাকে বলে যায়নি। স্যার, আমি সামনে এগিয়ে দেখছি কোনো গ্যারেজ আছে কিনা। আমিও যাব। ঠিক আছে, সাবধানে যাস। রৌদ্র আর ড্রাইভার হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। রাত হয়ে এসেছে। এমন একটা জায়গায় গাড়িটা নষ্ট হলো, কোনো জনমানবও নেই, আরেকদিকে আবার ঘন অন্ধকার। অহনা এখনো হেসেই যাচ্ছে। সমস্যা কি তোমার? এমন একটা পরিস্থিতিতেও তুমি হাসছো। তো হাসবো না কেন, তোমার ভয় করছে না? ভয়? কিসের ভয়? না তো। কিছুক্ষণ পর রৌদ্র আর ড্রাইভার একটা খোলা পুরনো জিপ নিয়ে ফিরল। স্যার, সামনে তো কোনো গ্যারেজ নেই, এটাতে করেই যেতে হবে। খোলা জিপটা দেখে আকাশ ভ্রু কুচকে বলে উঠলো, এটা আবার কোথা থেকে পেলে? একটা বাংলো বাড়ির ভদ্রলোক দিল। জিপের ভিতরে সামনের সিটে বসা রৌদ্র বলে ওঠে, ভাইয়া, ভাবিকে নিয়ে উঠে পড়, আমাদের এটা করে যেতে হবে, তারপর সামনে গিয়ে একটা ব্যবস্থা করা যাবে। আরে না, আমি ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছি। ভাইয়া প্লিজ, এই গাড়ি আসতে আসতে আমরা অনেক দূর অব্দি চলে যাব। রৌদ্রের জোড়াজোড়িতে আকাশ আর অহনা গাড়িতে গিয়ে উঠল। পুরনো জিপ প্রচন্ড শব্দ করে আর ঝাঁকুনি দিয়ে দিয়ে চলছে। ঝাঁকুনিতে মাথার নাট বল্টু সব উলট পালট হয়ে যাচ্ছে। এদিকে মেঘ নীলার রুমে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার নাস্তার পর পানি খাবার সময় মেঘের পানিতে নীলা কিছুটা অ্যালকোহল মিশিয়ে দিয়েছিল। আর তারপর নীলার রুমে এসে গল্প করতে করতে মেঘের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। মেঘ ঘুমিয়ে যাবার পরে নীলা দড়ি দিয়ে মেঘের হাত পা বেডের সাথে বেঁধে ফেলল। তারপর রুমের ভিতর একা একাই হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। নীলার মা রুমে ঢোকার সাথে সাথে আটকে উঠলেন। এ কি, ওকে এভাবে বেঁধেছিস কেন? ও হচ্ছে আসামি, তাই বেঁধেছি। তুমি এখন এখান থেকে যাও তো মামনি। আসামি তোর ঘরে রাখছিস কেন? ওনে ঘরে রেখে আয়, কাল সকালে পুলিশে দিলেই হবে। তুমি যাও তো মামনি। নীলার মা রুম থেকে চলে গেলে নীলা আবারও হাসতে শুরু করে। বিছানায় চিত হয়ে শোয়া ঘুমন্ত মেঘের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিতে দিতে বলছে, তুমি এবার ধরা খেয়ে গেছো মেঘ, আটকা পড়ে গেছো। সকালবেলা চোখ খুলে যখন তাকাবে তখন এই নীলা ছাড়া আর কিছুই বুঝবে না তুমি।
কারণ এই পানি পড়ার পাওয়ার আগেরটার চেয়েও বেশি। চোখ খোলার সাথে সাথে তুমি অন্য এক দুনিয়া দেখবে, যেখানে শুধু নীলা আর নীলা। পুরোনো জিপের ইঞ্জিনের শব্দে ড্রাইভারের মাথা ঘুরছে। রৌদ্র কানে ইয়ারফোন গুঁজে দিয়ে আছে। জিপটা ঝাঁকুনি দিয়ে চলায় সেই ইয়ারফোনটাও বারবার কান থেকে পড়ে যাচ্ছে। জিপের ব্রেকটাও ঠিকমতো হচ্ছে না, একবার এদিক তো আরেকবার ওদিক, এভাবে এঁকে বেঁকে সাপের মতো চলছে। বিরক্তিতে আকাশ মুখটা এদিক ওদিক ঘোরাচ্ছে। অতিরিক্ত ঝাঁকুনিতে অহনা একদম গভীর নিদ্রে চলে গেছে। আকাশ একবার অহনার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এর মধ্যেও মানুষ ঘুমায় কেমনে? হঠাৎ জিপটা অতিরিক্ত পরিমাণে শব্দ করতে করতে বিকট শব্দ হয়ে থেমে গেল। ভাইয়া, এটাতে করে বোধ হয় আর যাওয়া হবে না। নে আরো ওঠ, আমি গাড়ি নিয়ে আসতে বলেছি। গাড়ি আসছে, নামো সবাই। অহনাকে জিপ থেকে নামার জন্য কয়েকবার ডাকা হলেও অহনা শুনল না। অহনা মরার মতো ঘুমাচ্ছে। শেষ পর্যন্ত আকাশ অহনাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। রৌদ্র পিছনে ফিরে এই দৃশ্য দেখে বলে উঠল, হোয়াট আ রোমান্টিক সিন। আকাশ চোখ গরম করে দাঁত কর্মর করে রৌদ্রের দিকে তাকাতেই রৌদ্র আবারও হাঁটতে শুরু করলো। কিছুটা সামনে করতেই গাড়ি চলে এলো। অহনা এখনো ঘুমাচ্ছে। গাড়িতে বসে আকাশ অহনার মাথাটা আলতো করে নিজের কাঁধে রাখলো। মেয়েটা একদম ছোট বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আকাশ অহনার কপালে আলতো করে চুমু দিয়ে দেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নীলা আয়নায় নিজেকে দেখছে, আর একা একাই আয়নার ভিতরে থাকা নিজের প্রতিচ্ছবিটাকে বলছে, কি কি দেখছো? এখন মেঘ তোমার, তাই না? তুমি জিতে গেছো। আর কিছুক্ষণ পরেই তো মেঘ তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দেবে। নীলা এবার লাজুক ভঙ্গিতে মুচকে হাসতে হাসতে 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল, কিন্তু তার পরক্ষণে আবার হাতটা সরিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, কি লজ্জা পাচ্ছ কেন? নীলা ঠোঁটে লিপস্টিক আর চোখে আইলাইনার দিয়ে সাজতে শুরু করে। সাজতে সাজতে আয়নার দিকে তাকিয়ে এক চোখ টিপ মারলো, আর লিপস্টিক দেওয়া ঠোঁটটা কিস দেওয়ার স্টাইলের মতো করে রয়েছে। তখনই মেঘ চোখ খুললো। হাত পা নড়াতে টান টান অনুভব করতেই দেখলো তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মেঘের মাথা ঘুরছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, মাতালের মতো লাগছে। পাশে থাকাতেই নীলাকে দেখে বলে উঠল, নীলা। মেঘের কথায় নীলা চমকে উঠে এদিকে ফিরল। তারপর এগিয়ে আসতে আসতে বলল, ও মাই জান, তুমি উঠে গেছো? মেঘ রুমের চারিদিক তাকাতে তাকাতে বলে ওঠে, আমি কোথায়? আমার কি হয়েছে? আমার হাত পা বাঁধা কেন? নীলা মেঘের মাথার কাছে এসে বসলো। মেঘের চুলে আলতোভাবে হাত রাখতে রাখতে বলল, তুমি তো আমার ঘরেই আছো জান। মেঘ শুয়ে থেকে চোখ উপরে তুলে নীলার দিকে তাকায়। মেঘের তাকিয়ে থাকা দেখে নীলার বুকের ভিতরটা দুরু দুরু করছে। কিন্তু আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? আমি এক্ষুনি বাঁধন খুলে দেব, তার আগে তো কিছু বল। আমি যে আর অপেক্ষা করতে পারছি না, আমার এক্ষুনি জানতে হবে। মেঘ এবার একটু রেগে যায়। মানে কি নাটক শুরু করেছিস? খুলে দে এগুলো। তুই আমায় ধমক দিয়ে কথা বলছিস? তো এমন তো হবার কথা ছিল না। তাহলে কেমন হবার কথা ছিল? তাড়াতাড়ি এগুলো খুলে দে বলছি। নীলা এবার মেঘের মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে আসে। তারপর ভ্রুকুচকে মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, তুই আমায় ভালোবাসিস না? মেঘও ভ্রুকুচকে রেগে নীলার দিকে তাকিয়ে আছে। না, বাসি না। নীলা এবার চট করে দাঁড়িয়ে গেল। ভালোবাসিস না মানে? ভালোবাসি না মানে বাসি না। না বাসলে জোর করে বাসাবি নাকি? এখন খুলে দে এগুলো, আমার অসহ্য লাগছে। নীলার মাথায় এবার বাজ পড়তে শুরু করে। পানি পড়া খাওয়ানোর পরেও কেন মেঘ এরকম কথা বলছে? এতক্ষণে তো মেঘের নীলার প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার কথা। কবিরাজ তো এমনটাই বলেছিল, পানি পড়া খাওয়ার কয়েক ঘন্টা পরেই নাকি এটি কাজ করতে শুরু করবে। নীলা আবার মেঘের দিকে তাকালো। এগিয়ে এসে মেঘের পাশে বসতে বসতে মেঘের গায়ে হাত দিতে দিতে বলল, তুই আমার সাথে মজা করছিস তাই না? এখন সত্যিটা বল। মেঘ রেগে বলল, নাটক তো তুই করছিস, তাও আমার সাথেই রাতের বেলা। খুলে দে এগুলো, আমি বাড়ি যাব। নীলা আবারও ভ্রুকুচকে মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, মেঘ, তুই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস না? হাবুডুবু তো দূরের কথা, আমার রীতিমতো অসহ্য লাগছে। খুলে দে এগুলো। রাগে নীলা আবারও দাঁড়িয়ে গিয়ে টেবিলে থাকা কাঁচের গ্লাসটা হাতে নিয়ে ফ্লোরে ছুড়ে দিল। তাহলে কি কবিরাজের দেওয়া পানি পড়া কোনো কাজই করেনি? মেঘ তো পুরো পানিটুকুই খেয়ে নিয়েছিল, তারপরও কেন মেঘের কোনো পরিবর্তন হলো না? কপাল ভাঁজ করে নীলা ভাবতে ভাবতে সোফায় বসে পড়ল। গ্লাস ভাঙার শব্দ শুনে নীলাদের বাসার একজন সিকিউরিটি গার্ড দৌড়ে এই রুমের ভিতর চলে আসে। তাকে দেখার সাথে সাথেই যেন মেঘ কলিজায় পানি পেল। ভাই, আমার বাঁধনগুলো খুলে দেন, আমাকে বাঁচান। সিকিউরিটি গার্ডটা মেঘের বাঁধন খুলে দেওয়ার জন্য এগিয়ে যেতে ভাঙা কাচের টুকরোতে পা দিল। অতিরিক্ত কৌতূহলবশত মেঘকে দেখতে ব্যস্ত থাকার কারণে সে নিচের দিকে তাকিয়ে খেয়াল করেনি। আর নীলার রুমে আসতে গেলে তাদের সবার জুতো খুলে খালি পায়ে আসতে হয়।
কাচের টুকরো পা দেওয়ার সাথে সাথে পা কেটে রক্ত বেরিয়ে গেল। তখনই নীলা বলে ওঠে, খবরদার, ওকে কেউ খুলে দেবে না, এখন যাও এখান থেকে। সিকিউরিটি গার্ডটা পা কেটে আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নীলার রুম থেকে বেরিয়ে গেল। ওর বেরিয়ে যাওয়া দেখে মেঘ হতাশ হয়ে যায়। নীলা রাগে চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ রুমে থাকা দেয়াল ঘড়িটার দিকে তাকালো। সময় রাত 1:05। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমায় একটু পানি দিবি? নীলা রেগে চেঁচিয়ে বলল, তোকে এক ফোঁটাও পানি দেব না আমি। তাহলে আমাকে খুলে দে, আমি বাড়ি যাব। রাগে নীলা এগিয়ে এসে মেঘের শার্টের বোতাম খুলে দিচ্ছে। আরে আরে, এই কি করছিস কি? ছাড়। আমার যা ইচ্ছে তাই করব। খুলে দিতে বলেছিস, নে খুলে দিয়েছি। নীলা আবার সোফায় গিয়ে বসলো আর তারপর মেঘকে দেখিয়ে দেখিয়ে গ্লাসের পর গ্লাস পানি খেলো। তবুও মেঘকে এক ফোঁটা পানিও দিল না। ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ চোখ বুঝলো। আকাশ, অহনা ও রৌদ্র মাঝরাতে প্রেমনগরের চৌধুরী মহলে ফিরেছে। ওদের ফেরার চিন্তায় বাড়ির কেউই এখনো ঘুমাতে পারেনি। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করতে করতে অপেক্ষা করছিল। আকাশ অহনাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। অহনা এখনো ঘুমাচ্ছে। অহনাকে আকাশের কোলে দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রৌদ্র তার ঘরে চলে যায়। তোরা এত দেরি করলি কেন? আর বৌমার কি হয়েছে? আকাশ কিছু না বলে অহনাকে নিয়ে ঘরে চলে গেল। সবাই ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে থেকে মনে কৌতূহল নিয়ে যে যার ঘরে চলে যায়। অহনাকে বিছানায় শোয়ানোর সাথে সাথেই অহনা আকাশকে জড়িয়ে ধরল। ঝাঁকুনিতে আকাশের শরীরও ক্লান্ত হয়ে গেছে। আকাশ অহনার গায়ের উপর পড়ে থাকা অবস্থাতেই চোখ বন্ধ করল। সময় রাত 3:30। ঘুমে নীলার চোখও বন্ধ হয়ে আসছিল। হঠাৎ বাথরুম পেয়ে গেল। রুমের লাইটটা জ্বালানোই রয়েছে। নীলা সোফা থেকে উঠে ওয়াশরুমে চলে যান। তখন মেয়েকে দেখিয়ে দেখিয়ে বেশি পানি খাওয়ার কারণে বাথরুমটা বেশি পরিমাণে পেয়ে গেছে। বাথরুম সেরে চোখে মুখে পানি দিয়ে টাওয়েলটা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। আর বিছানার দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে, মেঘ! বিছানার উপর দড়িগুলো পড়ে রয়েছে। ঘরের জানালা খোলা। জানালার পাল্লা দুটো বাতাসে একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। মেঘ পালিয়েছে। রাগে নীলা ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি নিয়ে এসে রুমের ভিতর পানি ঢালতে থাকে। নে নে পানি নে। বাহিরেও এই সময় বৃষ্টি পানিতে গাছপালা রাস্তাঘাট ভিজে যাচ্ছে। মাঝে মাঝে কোথাও জোরে জোরে বজ্রপাতও হচ্ছে। সকালবেলা নীলার মা নীলার রুমে ঢুকতেই চিৎকার দিয়ে উঠলেন, নীলা! নীলা মেঝেতে পড়ে আছে। মেঝে মাঝখান থেকে শুরু করে কোনা বরাবর শুধু পানি আর পানি। রুমে থাকা জিনিসপত্রের উপরও পানি ছেটানো হয়েছে। নরম তুলতুলে বিছানাও বাদ যায়নি। নীলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে আনলেন। তারপর নীলাকে অন্য রুমে নিয়ে গিয়ে নীলার পরনের জামা কাপড়গুলো সব পাল্টে দিয়ে বিছানায় শোয়ানো হয়। সারা রাত মেঝেতে পড়ে থাকায় নীলার জামা কাপড় ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। নীলার জ্ঞান নেই। ডাক্তার নিয়ে এসে চেক আপ করানো হয়। ডাক্তার বললেন, মানসিক চাপে সে চেতনা হারিয়েছে। রুমে উপস্থিত নীলার বাবা নীলার মার দিকে তাকিয়ে বললেন, এসব হলো কিভাবে? আসামি পালিয়েছে, তাকে বাড়ির কোথাও খুঁজে পেলাম না। নিশ্চয় সে পালানোর কোনো মতলব এঁটেছিল, আর তাই নীলার এই অবস্থা করে পালানোর পথ বের করে নিয়েছে। নীলা ওকে বেঁধে রেখেছিল। সকালে পুলিশে দিব বলেছিলাম, কিন্তু তার আগেই পালিয়ে গেল। পুলিশে তো ওকে আমি দিবই। আমার মেয়ের এই অবস্থা করে ও পালিয়ে পার পাবে ভেবেছ? আমি এক্ষুনি থানায় ফোন করে ছেলেটাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এদিকে তুলির বাবা তুলির বিয়ে ঠিক করে ফেলেছেন। গ্রামের এক বড় ব্যবসায়ীর সাথে তুলির বিয়ে। কাল তুলি বাড়ি ফেরার পর সন্ধ্যায় বিয়ের সবকিছু পাকা করা হয়। এইচএসসি পরীক্ষায় ফেল করার কারণে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে। সবার কাছে যে মুখ দেখানো যাচ্ছে না। তাছাড়া এত বড় ব্যবসায়ী পাত্র হাতছাড়া করা যায় না। মেয়ে বড় হয়েছে, কোন দিন কি করে ফেলে, কাছে সমাজে বাস করাই দায় হয়ে যাবে। তুলি মোটামুটি সুন্দরী হওয়ায় ব্যবসায়ী রিয়াকত আলীর আগে থেকেই তুলির দিকে নজর ছিল। তাই বিয়ের কথা বলার সাথে সাথে তার টনক নড়ে ওঠে এবং তুলিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার যেন আর দেরি হয়েছে না। সে আজই তুলিকে বিয়ে করে ঘরে তুলতে চায়। তুলি কলেজ যাওয়া আসার পথে সে ড্যাবডেবে তুলির দিকে চেয়ে থাকতো। তুলি ওনাকে একদমই পছন্দ করে না। বসে থাকতে থাকতে রিয়াকত আলীর ভুঁড়ি খুবই বেড়ে গিয়েছে। দেখতেও খানিকটা মোটা এবং লম্বা, বলতে গেলে ছোটোখাটো একটা হাতি। কিন্তু তুলির মতো কচি কচি মেয়েদের দিকে তার সবসময় নজর। বিশেষ করে তুলিকে তার খুবই মনে ধরেছে। ভেবেছিল পরীক্ষার পরপরই বিয়ের প্রস্তাব পাঠাবে, কিন্তু তুলির মা বাবা হয়তো এত তাড়াতাড়ি রাজি হবে না। কিন্তু রেজাল্ট দেওয়ার সাথে সাথে যে তারা তুলির বিয়েটা দিতে রাজি হবে এটা কল্পনা তো ভাবেনি সে। এত মেঘনা যেতে জল পেয়ে গেল মনে হয়। সকাল সকাল উঠে রিয়াকত আলী তার লোকজনদের বাড়ি সাজানোর দায়িত্ব দিয়েছে। একটু পর গায়ে হলুদ শুরু হবে। রিয়াকত আলীর সাথে বিয়ের কথা শুনে বিগড়ে যায় তুলি। তবুও তার বাবা মা কোনো মতে ভালো পাত্র আর হাতছাড়া করতে চায় না। একরকম জোর করে রিয়াকত আলীর সাথে তুলির বিয়েটা হচ্ছে। আকাশ হাসপাতালে গেছে রোগী দেখতে। বেলা বাড়তেই অহনা রান্নাঘরে গিয়ে ঢুকলো। আজ দুপুরবেলা আকাশের মায়ের বাড়ির কিছু আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়েছে। তাদের জন্য বিভিন্ন পদের রান্না করা হচ্ছে। রান্নাঘরে আছেন আকাশের চাচি এবং দুজন কাজের মহিলা। রান্নাঘরে এসেই অহনা মিষ্টি করে হেসে বলছে,
তোমরা কি করছো? রান্না করছো? কি রান্না করছো? বলে এটা ওটা হাত দিতে শুরু করেন। বাটি করা সবকিছুতে হাত দিয়ে উল্টে উল্টে দেখছে। এটা কি? আর ওটা? আহা, হাত পুড়ে যাবে তো। এগুলোতে হাত দিও না, খুব গরম। তাই? হ্যাঁ, তোমার শাশুড়ির বাড়ি থেকে আজকে কিছু লোকজন আসছে, অনেক কিছু রান্না হচ্ছে। অহনা আকাশের চাচির দিকে তাকিয়ে আবারও বলল, ওমা তাই? আমি রান্না করব। তোমাকে রান্না করতে হবে না, তুমি ঘরে যাও। কাজের মহিলা তখনই চুলা থেকে গরম কিছু নামাচ্ছে। বা একটু সরেন, স্যাক লাগবো। অহনা এদিকে তাকিয়ে তারপর একটু সরে যায়। আমিও রান্না করব, কিন্তু কি রান্না করব? আমি তো রান্নাই জানি না। তোমাকে কোনো কিছু রান্না করতে হবে না, তুমি ঘরে যাও। আহা, ওটাতে হাত দিও না তো, হাত পুড়ে যাবে। না, আমি রান্না করব, আমি এই বাড়ির বউ না। আরেকজন কাজের মহিলা সবজি কাটছিল। অহনা এবার সেদিকে এগিয়ে যায়। আহা, এগুলোতে হাত দিও না, তুমি কাটতে পারবে না, হাত কেটে যাবে। অহনা কাজের মহিলাকে বলল, এই তুমি সরো তো, ওইদিকে যাও। কাজের মহিলা চোখ উল্টে উল্টে অহনা সবজি কাটা দেখছে। না, আমি আর পারছি না, এই মেয়ে কোনো কথাই শুনে না দেখি। আকাশের চাচি দৌড়ে তাড়াতাড়ি আকাশের মা মনিরা বেগমের ঘরে গেলেন। কি হলো? আমি না যেতেই রান্না শেষ? না ভাবি, রান্না শেষ মানে ওদিকে তো রান্নার 13টা বেজে যাচ্ছে। বৌমা রান্নাঘরে ঢুকেছে, যেটুকু রান্না হয়েছিল সেটুকুই বোধহয় শেষ। কি? ওকে কে বলেছে রান্নাঘরে ঢুকতে? তোমার বৌমা কোনো বারণ শুনছে না ভাবি। আকাশ এটা কাকে বিয়ে করে এনেছে আল্লাহ! রান্নার এদিক ওদিক হলে আমি আর রান্নার কিছুই জানি না ভাবি। তোমার বৌমা, তুমি গিয়ে সামলাও। সাথে সাথে মনিরা বেগম আকাশকে ফোন করলেন। কোথায় তুই? হসপিটালে রোগী দেখছি। তোর ঘরেই রোগী থাকতে তুই বাহিরে গিয়ে রোগী দেখছিস? ডাক্তারদের কাজই তো হচ্ছে রোগী দেখা মা। কেন মা, কি হয়েছে? তোর বউর চিকিৎসা কর ভালো করে। ও রান্নাঘরে ঢুকেছে, গিয়ে রান্নার 13টা বাজাচ্ছে। হোয়াট? ওকে তোমরা ঢুকতে দিলে কেন? ওকে আটকাও, ও হাত কেটে ফেলবে, ও হাত পুড়িয়ে ফেলবে। কিচ্ছু জানি না আমি, তোর বউ তুই সামলা। আমি এক্ষুনি বাড়ি আসছি মা, তোমার পায়ে পড়ি, ততক্ষণে ওকে একটু আটকাও। অহনার চিন্তায় আর ভয়ে আকাশ অস্থির হয়ে গেছে। অপেক্ষাকৃত রোগীদের দেখা বাদ দিয়ে কাউকে কিছু না বলে আকাশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। থানা থেকে নীলার বাবার কাছে ফোন এসেছে। ওসি সাহেব বলেছেন, ছেলেটার বাড়ি প্রেমনগর, আফতাব চৌধুরীর ছেলে মেঘ চৌধুরী। আমরা খুব শীঘ্রই সেখানে গিয়ে খোঁজ করছি। সারা রাত পানিতে ভিজে নীলার জ্বর এসে গেছে। নীলার মাথায় নীলার মা পট্টি দিয়ে দিচ্ছেন। জ্বরের ঘরে নীলা বিড়বিড় করে বলছে, মেঘ, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। নীলার বাবা ফোন কানে নিয়ে তখনই নীলার মুখের দিকে তাকালেন আর নীলার বিড়বিড় করে বলা কথাটা শুনতে পেলেন। আর তারপরে লাইনে থাকা ওসি সাহেবকে বললেন, ছাড়বেন না, একদমই ছাড়বেন না ওসি সাহেব। এই আবু জাফরের হাত থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি। আমি প্রেমনগরে তল্লাশি চালাচ্ছি, দরকার হলে পুরো গোষ্ঠী শুদ্ধ জেরা করে হাজতে ভরব। রুদ্র ক্যাম্পাসে আসার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়েরা ওকে ঘিরে ধরল। কয়েকজনের সে রুদ্রের সাথে হাগও করলো। তারপর ওদের মধ্যে থেকে একজন মিষ্টি করে হেসে বলে উঠল, 2 দিন কোথায় হাওয়া হয়ে গেছিলে? তোমাকে খুব মিস করেছি। রুদ্র হেসে হেসে জবাব দেয়, মি টু সুইটি। মেয়েগুলো সবাই ছোট ছোট ড্রেস পরে আছে। হাঁটু, কাঁধ, পিঠ সহ শরীরের অনেক অংশই খোলা দেখা যাচ্ছে। আর বুকে ওনা থাকার তো কোনো প্রশ্নই আসে না। রুদ্র হেসে হেসে ওদের প্রত্যেকের কথা জবাব দিচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে ওদের নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। বিয়ে করার জন্য রেকতালে তুলিদের বাড়ি এসে উপস্থিত হয়। তার পরনে রয়েছে সাদা পাঞ্জাবি। হাঁটার সময় তার ভুঁড়িটা আগে আগে যাচ্ছে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি রেকতালের বিয়ে তারার জন্যই তুলির বাড়ির আত্মীয় স্বজনদের বলা হয়ে ওঠেনি। তবে পরে আবার সব আত্মীয় স্বজনদের নিয়ে বড় করে একটা অনুষ্ঠান করা হবে। রেকতালি বিয়েতে তার ব্যবসায়ীর কাজে লিপ্ত থাকা দলবলগুলোকেও সঙ্গে করে এনেছেন। কাঁদতে কাঁদতে তুলি নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তুলিকে জোর করে বেনারসি শাড়ি পরিয়ে বউ সাজানো হয়। ওই মোটা ভুঁড়িওয়ালা লোকটার সাথে আর কয়েক মিনিট পরেই বিয়ে হতে যাচ্ছে, এটা ভেবেই তুলির যেন জান বেরিয়ে যাচ্ছে। কাজী সাহেব এসে গেছেন। বাড়ির সকলে এখন বরপক্ষের খিদমত করতে ব্যস্ত। এই ফাঁকে তুলি তার ঘরের পিছনের দরজাটা দিয়ে বেরিয়ে এলো। আর তারপরে ছুটতে থাকে। কোথায় যাচ্ছে জানে না। জঙ্গল, মেঠোপথ সবকিছু পার করে শুধু ছুটছে আর ছুটছে। আকাশ বাড়ি ফিরে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। এখানে 2জন কাজের মহিলা কাজ করছে। অহনা তো সেখানে নেই। আকাশ রুমে চলে আসে। রুমে আসতে বাথরুম থেকে পানির আওয়াজ পাওয়া গেল। আকাশ বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। অহনা জান, তুমি কি ভিতরে? অহনা ভিতর থেকে আওয়াজ দেয়, হ্যাঁ, গোসল করছি। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। জান, তুমি ঠিক আছো তো?
অহনা বাথরুমের দরজাটা একটু খুলে মাথা বের করে বলল কেন? আমার আবার কি হবে? ঠিকই তো আছি। মাথা বের করায় অহনার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তে দেখা যাচ্ছে। অহনাকে দেখার পর আকাশ হাত ছেড়ে বাঁচল। অহনা বাথরুমের দরজা লাগিয়ে দেয়। আকাশ গলা থেকে টাইটা খুলতে খুলতে বিছানায় বসলো। 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে অহনা এখনো বাথরুম থেকে বের হয়নি, শুধু পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। এর মধ্যে আকাশ জামা কাপড় চেঞ্জ করে হালকা নাস্তাও সেরে নিয়েছে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কি করছে এতক্ষণ? এখনো বের হয় না? আরে বাবা, আমিও তো গোসল করব। আর কতক্ষণ বসে থাকবো? অহনা, আর কতক্ষণ লাগবে তোমার? এই তো আর একটু। সেই কখন থেকে বলছো শুধু আর একটু আর একটু। বাথরুমের ভিতর থেকে শুধু পানি পড়ার আওয়াজ আসছে। আকাশ বাথরুমের দরজার সামনে এগিয়ে গেল। আকাশ মনে মনে ভাবছে, এত কি করছে ভিতরে? আকাশ বাথরুমের দরজায় টোকা দিল। জান, তুমি ঠিক আছো তো? অহনা বাথরুমের দরজাটা খুলে আবারও মাথাটা বের করলো। কি হয়েছে? আমার আরো সময় লাগবে তো। আকাশ দরজাটায় হাত দিয়ে আরেকটু ধাক্কা দিতে অহনা টাওয়াল পেছানো ভেজা শরীর দেখতে পেল। অহনাকে দেখতে খুবই সেক্সি লাগছে। ভেজা চুপসানো চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। কি করছে এত দেখি? অহনা দরজা চাপিয়ে দিচ্ছে, কিন্তু আকাশ দরজাটা ধরে আটকে রেখেছে। কি হলো, সরো। আকাশ মাথা নাড়িয়ে উত্তর দিল। হুম। সে দরজাটা আরো একটু খুলে এবার ভিতরে ঢোকার চেষ্টা করছে। আরে আরে কি করছো? সরো, আমি গোসল করছি তো। আমিও গোসল করব। আহা, আমি একদম ঠিক আছি। তোমার এখন আসতে হবে না, তুমি গিয়ে বসো, আমি ঠিক আছি। আকাশ এবার একটা পাকা হাসি দিয়ে বলছে, দেখি কেমন ঠিক আছো। অহনা চোখ গরম করে আকাশের দিকে তাকিয়ে আছে। বলে আকাশ জোর করে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। শাওয়ারের পানি গায়ে পড়ে আকাশ ভিজে যাচ্ছে। অহনা চিৎকার দিতে আকাশ অহনার মুখ চেপে ধরল। আরে এদিকে বিয়ে না করে তুলি পালিয়ে গেছে বলে রেয়াকতালের মাথা নষ্ট হয়ে গেছে। রেয়াকতালে তুলিদের বাড়িতে ভাঙচুর শুরু করেছিল। বহু কষ্ট তাকে সবাই মিলে আটকায়। তারপর দলবল নিয়ে বেরিয়ে পড়লো তুলিকে খোঁজার উদ্দেশ্যে। তুলিকে ধরে নিয়ে এসে আবার সে বিয়ের আসরে বসবে। তুলির চিন্তায় তুলির মা অচেতন হয়ে গেছে। তার মাথায় পানি ঢালা হচ্ছে, আর তুলির বাবা কপাল চাপড়াচ্ছে। তাড়াহুড়ো করে বিয়ে দিতে গিয়ে শেষে মেয়েটাকেই না হারিয়ে ফেলে। তুলির কোনো খোঁজ নেই, কোথায় গেছে কেউ জানে না। গ্রামের পথঘাটে লোকজনদের জিজ্ঞাসা করা হলো, তারা জানায় তারা তুলিকে যেতে দেখেনি। ওসি সাহেব প্রেমনগরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। মাঝ রাস্তায় পথ ভুল করে অন্য রাস্তায় চলে গেছেন। এর মধ্যে নীলার জ্ঞান ফিরল আর চোখ খুলে বাবাকে ফোনে কার সাথে যেন কথা বলতে শুনলো। ছাড়বেন না, ছেলেটাকে একদম ছাড়বেন না। আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু ওসি সাহেব যে এদিকে রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছেন সেই ব্যাপারটা এড়িয়ে গেলেন। তিনি এখন ঠিক কোথায় আছেন তিনি নিজেও তা জানেন না। বাবা, তুমি কাকে ধরার কথা বলছো? নীলার বাবা এদিকে ফিরে নীলাকে দেখে বলে উঠলেন, ও মামুনি, তুমি উঠে গেছো? এখন কেমন লাগছে? ভালো, কিন্তু তুমি কাকে? নীলার কথা শেষ না হতেই নীলার বাবা হাসতে হাসতে বললেন, তুমি কোনো চিন্তা করো না মামুনি, আসামির খোঁজ পাওয়া গেছে। ছেলেটাকে আজই হাজতে ভরা হবে। কাল রাতে তোর এই অবস্থা করে পালিয়েছে, আর আমি ওকে ছেড়ে দেব? কার কথা বলছো মেঘ? ওকে তোমরা ধরতে যাবে কেন? ও তো কিছু করেনি। পানি আমি নিজেই ঢেলেছিলাম। ওকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। ওর বিষয় আমি দেখব। ওর গায়ে একটা টোকাও যেন না লাগে, বলে দিলাম। নীলার কথা শুনে নীলার বাবা ওসি সাহেবকে আবারও ফোন করলেন, কিন্তু এবার ফোনে ওসি সাহেবের কোনো কথাই আর বোঝা যাচ্ছে না, এবং ওসি সাহেবও এখানকার কোনো কথা শুনতে পাচ্ছেন না। কারণ উনি এখন যেখানে আছেন সেখানে নেটওয়ার্ক নেই। উনি অ্যাকচুয়ালি কোথায় আছেন উনি নিজেও জানেন না। আশেপাশে শুধু জঙ্গল। ছাড়বো না আমি ওই কবিরাজকে। ভণ্ড আমার অনেক টাকা খেয়েছে, আর শেষে কিনা পানি পড়ায় কোনো কাজই হলো না।